নাসিরুদ্দিন শাহ হ্যামলেট দেখে তো অনেক কিছুই লিখেছেন, সেখানে বুরুদি সম্বন্ধে লিখেছে সারপ্রাইজ প্যাকেট। প্রোডাকশনের আগে থেকে জানবে না কেন রেশমি সেনকে। আমি বেসিক্যালি ভীষণ পজিটিভ মানুষ, এক্সট্রোভার্ট, হাসি, লাফাই, চেঁচাই। যখন পাটা ভাঙলো দুজনের কি হয়েছিল? 5-6 টুকরো হয়ে গেছে। তখন আমি দেখেছিলাম কি কান্না কাঁদছিল, জীবনে আমি একবারই বোধহয় কাঁদতে দেখি। মদের প্রতি তোমার একটা বিভু মিশা, ইউ ডোন্ট লাইক টু বি অফার্ড। হ্যাঁ, কারণ আমার বাবার ওই একটাই দোষ ছিল। আমি সাইকোলজিস্টদের সাথেও কথা বলেছি যে এটা হয় না যে তোমার পাস্টটা তোমার থেকে একেবারে মুছে গেল, তাহলে তো মানুষ তার ছোটবেলাটাও এনজয় করতে পারবে না। এত বছর ধরে নাচের সাথে ছিলে এবং তুমি যেই পরিবারে বিয়ে করেছিলে সেই বাড়িতে অভিনয় করাটা ইজ ভেরি নর্মাল, তাহলে তোমার মুখোমুখি বসবার অব্দি অপেক্ষা করলে কেন? বেটার আমার মনে হয় ও বলতে পারবে। লাইভ পারফরমেন্সের ভবিষ্যৎ বলে নয়, আর থিয়েটারেরও সবটা মিলিয়ে আমি তোকে বলছি যে আমাদেরকে নিজেদের সীমার একটু লঙ্ঘন করতে হবে। ইন্ডিভিজুয়ালি ভাবনার দিনটা না চলে যাচ্ছে। নমস্কার, আজকে আমরা এসে গেছি সহজ কথার 3য় এপিসোডে এবং এসে গেছি এমন দুজন মানুষকে নিয়ে যারা আমাদের প্রজন্মের কাছে এক ধরনের অনুপ্রেরণা বললে কাজ, জীবন, মানুষ, তার আজ পর্যন্ত হওয়া ইম্প্যাক্ট সবটাই আসে। এবং আমি খুব কম মানুষকেই এই কথাটা আর অনুপ্রেরণা শব্দটা ভেবেচিন্তেই বলছি যে খুব কম মানুষের সম্বন্ধে এই কথাটা ব্যবহার করা যায়, কারণ জীবনে খুব বেশি অনুপ্রেরণা আমরা বোধহয় পাই না। তো এমন দুজন মানুষ যা আমাকে আচ্ছন্ন করে রেখেছে আমার কৈশোর, আমার যৌবন এবং এখনো যাদের আমি আমার আইডল মনে করি, দুজনকেই, সেই দুজনকে আজকে আনতে পেরেছি আমার এপিসোডে। সহজ কথা ইজ ব্লেসড। পরিচয় করিয়ে দিই, পরিচয় করাবার কিছু নেই। রেশমি সেন এবং কৌশিক সেন। থ্যাংক ইউ বাবান্দা বুড়িদি আসার জন্য। না না, এটা তোর কাছে আসলে যে তোর সঙ্গে কথা বলতে পারলে আমাদের দুজনেরই ভালো লাগবে। এটা আমারও আড্ডাই। হ্যাঁ, আড্ডাই। বুড়িদি, তোমার ছোটবেলাটা বলো তো একটু, মানে একটা কোথাও তো কালচারাল এক্সপোজার ছিল, এরকম ভাবে হুট করে তো হয় না কিছু। হ্যাঁ, আমি ছোটবেলাটা বলতে আমার ছোটবেলায় আমি বাবা মার একমাত্র সন্তান। আমার কোনো ভাই বোন নেই। আমি ছোটবেলায়, মানে সেটা ধর 50 বছর আগের কথা বলছি, আমার যেহেতু 50 ক্রস হয়ে গেছে, আমি খুব কি বলবো, খুব কোট আনকোট মেয়েদের মতন করে মানুষ হইনি আর কি। মানে একমাত্র সন্তান, কিন্তু আমাকে মানুষ করা হয়েছে মানে একেবারে একজন মানুষ যেভাবে বেড়ে ওঠে, সেখানে ছেলে মেয়ের কোনো পার্থক্য করা হয়নি আর কি। এবং ছোটবেলায় আমার ফার্স্ট লাভ হচ্ছে নাচ। আমি নাচটা খুবই ছোটবেলা থেকে, মানে রিদ্ধি যে বয়স থেকে অভিনয় করছে, মানে 3 বছর থেকে, আমি 4 বছর থেকে নাচ করতাম আর কি। তো 12 বছর বয়সে আমি কত্থকে প্রভাকার কমপ্লিট করেছি। তারপরে প্রায় 25 বছর টানা আমি ওডিসি করেছি। এবার নাচ এমন একটা জিনিস যেটার মধ্যে না একটা অভিনয় অংশও থাকে আর কি। এবং ওই স্টেজে ওঠা, একদম ছোট থেকে স্টেজে ওঠা, দর্শকদের ফেস করা, স্টেজ ফ্রাইট বলে কিছু থাকে না আর কি। যে আমি পরে যে একেবারে ছোট থেকে দেখেছি তো, যে আমি ওইটা আমার কখনো ছিল না আর কি। আর পড়াশোনাতে আমি ফিলোসফিতে মাস্টার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এটা তো জানাই নেই। হ্যাঁ, সাইকোলজি আমার স্পেশাল পেপার ছিল আর কি। তো সব মিলিয়ে যেহেতু নাচের সঙ্গে আমি গুরু মুরলীধর মাঝির ছাত্রী ছিলাম, তো আমি ছোটবেলা থেকেই খুব বাইরে প্রোগ্রাম করতে যেতাম, প্রোগ্রাম করে বাড়ি ফিরতাম। মানে খুব ওইটার সাথে আমি হয়তো থিয়েটারের সাথে খুব ডিরেক্টলি যুক্ত ছিলাম না, কিন্তু মানে ওই এক্সপোজারটা, আমার মা ভীষণ ভালো গান গাইতেন। হ্যাঁ, আমার মা হয়তো বাইরে কোথাও গাননি বা করেনি। আমার মায়ের দিকের দাদু যিনি আর কি, তিনি খুব ভালো থিয়েটার করতেন, ফলত মায়ের দিক থেকে আমি ওইটা পেয়েছিলাম আর কি। হ্যাঁ, মা বাবা বোথ, বাবার দিক থেকেও অনেস্ট ভালো মানুষ হয়ে ওঠার
শিক্ষাটা পেয়েছি। তুমি নাচের কথা বললে, এবার একটা আমার প্রসঙ্গেই মনে হলো যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা একজন হচ্ছে কামাল হাসান, যিনি ভারতনাট্যমের একজন ছাত্র। কিন্তু অনেক সময় আমি আমার চারপাশে অনেক গুণী নৃত্যশিল্পীকে দেখেছি, তারা যখন অভিনয় করতে যাচ্ছেন, তাদের দিনের পর দিন শেখা মুদ্রা, সেটা এত ধারালো করে ফেলেছেন তারা, তাদের তাকানো বলো, তাদের হুম, এই তাদের অভিনয়ে সেটা এফেক্ট করছে, যেটা যে অনেক সময় আবৃত্তির ক্ষেত্রে বেশি সীমিত হয়ে যায় হ্যাঁ, উচ্চারণ। সেটা হ্যাঁ, কখনো সত্যি নাচের নাচের ক্ষেত্রে, ক্ষেত্রে সেই নাচের প্রতিবন্ধকতা ক্ষেত্রে আসেনি? আমার আসেনি, অন্তত আমি বলতে পারি। কিন্তু সত্যি নাচের ক্ষেত্রে একটা ভীষণ টেন্ডেন্সি থাকে, যেমন দাঁড়ানোতে একটা ভীষণ টেন্ডেন্সি, তুমি পাটা সবসময় এরকম করে রাখা, একটা পা মানে হয় না নাচের এইভাবে দাঁড়ানো, মানে হয়তো কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটা হেল্প হিসেবে দেখবো। তার কারণ নাচ করার দরুন মুভমেন্টস আর ভেরি ক্লিয়ার টু মি আর কি। সেটা কৌশিক বলতে পারবে, আমার ডিরেক্টর, এতগুলো নাটকের নির্দেশক, যে যেটা থিয়েটারে যে বডি মুভমেন্টটা দরকার হয়, অ্যাকচুয়ালি থিয়েটারে বা অভিনয়ের ক্ষেত্রে লোকে বডি মুভমেন্টটা অতটা জোর দেয় না, বডির উপরে অতটা কাজ করতে চায় না। কিন্তু নাচ থাকার দরুন আমার শাশুড়ি চিত্রা সেনও মানে ছোটবেলায় ডান্সারই ছিলেন। আমার মনে হয় নাচ কিন্তু হেল্প করে, যদি তুমি ওইটা কাটিয়ে উঠতে পারো যে নাচের, সেটার জন্য তো আমার ডিরেক্টর ছিল আমার কাছে। আমি মাকে দেখেছি ছোটবেলা থেকে, মানে আমার হুম। শাশুড়ি মাকে দেখেছি ছোটবেলা থেকে অভিনয় করতে, এবং আরো অনেককে দেখেছি অভিনয় করতে পারো। তো আমার কাছে ওটা বরং আমার নাচটা আমাকে হেল্প করেছে। তোমার শৈশবটা তো অনেকটাই মানে সেক্ষেত্রে বরং সহজ হয়েছে সেই অর্থে, সেই অর্থে। কারণ বাবা মা দুজনেই একই পেশায়, মানে অভিনয়টা থিয়েটার তো বটেই, তার সঙ্গে আমরা দেখেছি ছোটবেলা থেকে আমার যে স্কুলের মাইনে, পুজোর জামা সবটাই কিন্তু অভিনয় শিল্প থেকেই আসছে। মানে আমার কাছে তা হয়তো তো ইনকনসিস্টেন্সিও নিশ্চয়ই ছিল প্রচন্ড ইনকনসিস্টেন্সি ছিল, কারণ বাবা মানে শৈশবের ওই দিকটাও বলো। হ্যাঁ হ্যাঁ মানে ছোট করে বলতে গেলে মানে আমার নিজের মনে হয় যে মানে মানে আমি যেমন খুব মানে গভীরভাবে বিশ্বাস করি, সেটা লোককে কনভিন্স করানো খুব মুশকিল, হয়তো বিশ্বাস করতে চায় না, সেটা হচ্ছে যে মানে আমার বাড়িতে ধর এই মুহূর্তে আমি বিশ্বাস করি এটা, যে অভিনেতা হিসেবে ঋদ্ধি এবং রেশমি ফার বেটার দেন, ফার বেটার দেন, বিশেষ করে ও অন স্টেজ এবং ঋদ্ধি ইন ফ্রন্ট অফ ক্যামেরা, দে আর ভেরি পাওয়ারফুল। তার কারণ হচ্ছে আমার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি ডিরেক্টোরিয়াল, মানে আমার অভিনেতা হিসেবে যতটা যত্নশীল হওয়া উচিত আমি ঠিক ততটা, বা অভিনেতার যে 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 কামড়টা থাকে না, একটা অদ্ভুত ইনস্টিংক্ট থাকে, একটা একটা কিলার ইনস্টিংক্ট থাকে একজন অ্যাক্টরের, সেটা আমার মধ্যে নেই। আমার মনে হয় ও যেহেতু ডিরেক্টরও, সেহেতু কি হয়, ও যখন নিজে অভিনয় করে তখন মানে আমাদের কি হয়, আমাদের সুবিধাটা হচ্ছে আমি যেমন একদম পিওর অভিনেতা, মানে আমি যখন অভিনয় করি তখন আমার পুরো ফোকাসটা থাকে হচ্ছে যে আমার অভিনয়েতে, আর ওর তো যেটা হয়, ও তো তখন দেখে যে আরেকজনও কিভাবে কাজ করছে আর কি, মানে অনেকগুলো থাকে, আর তাছাড়া আমার একটু এরকম থাকে। বয়সের সাথে সাথে না, ও অভিনয় করার ডিরেক্টোরিয়াল, আগ্রহটাই একটু হ্যাঁ কমছে হ্যাঁ আর কি, হ্যাঁ। সেটা অনেক দিন। তো আমার এটা এটা বাবার কারণ হয়েছে। তো আমি যেরকম ওদের কথা বললাম, আমাদের মানে আমার ছোটবেলায় আমি মানে মা অনেকদিন ধরে বেঁচে আছেন, মা দীর্ঘদিন কাজ করছেন, ভালো ভালো কাজ করেছেন, কিন্তু আমার বাবাকে খুব বেশি লোক চেনেনি। হি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, সবাই বলে। আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট। তাও কি বলতো বলে, মানে এখন সেই দেখা বা জানার লোকের সংখ্যাটা তো কমে এসেছে, খুব কম লোক আছে এখন এই মুহূর্তে যারা বাবার সত্যিকারের প্রতিভার মূল্যায়নটা করতে পারে। হি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্টর ডিরেক্টর। তো কিন্তু একেবারেই গুছনি ছিলেন না, একেবারে প্রকৃত শিল্পী বলতে যে ধারণাটা আমাদের চোখের সামনে হয়, যে বোহেমিয়ানিজমটা একজন শিল্পীর থাকা উচিত, যে একটা আত্মধ্বংসকারী একটা সত্তা একটা শিল্পীর ভেতরে থাকে, সেইটা একেবারে বাবার ভেতরে ছিল। মানে কালকে কি হবে বাবা জানতো না, এবং সেটা নিয়ে পরোয়া করতো, এবং সেইভাবে এটা মার কৃতিত্ব যে মা আবার সেটার সঙ্গে অ্যাডজাস্ট করেছেন। এবার আমি ছোটবেলা থেকে সেভাবেই বড় হয়েছি। আমার ছোটবেলায় আমি কোনো অভাবে বড় হইনি, একমাত্র যখন ক্লাস 10-এ পড়ছি তখন বাবা সেরিব্রাল অ্যাটাক হয় এবং আমাদের সংসারটা আটকে পড়ে। এবার মা নতুন করে আবার অভিনয় করতে শুরু করেন, এবং আমি তখন একটা চাকরি জয়েন করি, ওই মাধ্যমিক আইসিএসসি পাশ করি, একটা প্রাইভেট চার্টার্ড ফার্মে ঢুকি, তারপর একটা বেসরকারি একটা সরকারি অফিসে চাকরি শুরু করি। করতে 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 আলটিমেটলি
এইচএস করে কোনো রকমে প্রায় হামাগুড়ি দিয়ে পাস গ্রাজুয়েট হয়ে আমি ঢুকে পড়ি একটা, আমি কোনোদিনই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, ও যেরকম দারুণ স্টুডেন্ট ছিল আমি একেবারেই ছিলাম। আমি বাধ্য হয়ে আমার ইতিহাস নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু তখন বাড়ির লোকজনের মনে হয়েছিল রোজগার করতে হবে, ফলে আমি কমার্স পড়েছিলাম এবং আরো খারাপ রেজাল্ট হয়েছিল। এবং আলটিমেটলি আমি ঢুকে পড়ি একটা অফিসে, সেখান থেকে ভাবি যে আমি কিছু করব। তারপর একটা অদ্ভুত জাদুকাঠির মতো আমার কাছে দুটো পরপর সুযোগ আসে। একটা হচ্ছে রাজা দাশগুপ্ত আমাকে কালপুরুষ করতে বলেন এবং সেটা একটা বিরাট হিট হয়, আমি অর্ক বলে পরিচিত হয়ে যাই। সেই সময় ওর সঙ্গে আমার আলাপ, এবং সেই সময় মানে তার আগে থেকেই। এবং যখন অর্কটা হয়েছে, অর্ক হওয়ার পর একদিন আমি ওর কাছে এসে, আমরা দুজনে নিউ আলিপুরে একটা ছোট্ট রোলের দোকান ছিল, সেখানে বসে আমি ওকে বলি যে আমি চাকরিটা ছেড়ে দেবো, আমি একটা অফার পেয়েছি। সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় বাবাকে একটা চিঠি লিখেছেন, চন্দনপুরের চোর না, ঘটক বিদায়, তখনও পুরনো স্টার থিয়েটারটা আছে। উনি বাবাকে একটা চিঠি লিখলেন যে আমি কৌশিকের অভিনয় দেখেছি, বাবানের অভিনয় দেখেছি, আমি বাবানকে নতুন নাটকে চাই। এই দেখলাম পেশাদারি রঙ্গালয়, মানে যেখানে মাসে অভিনয় করে মাস গেলে টাকা পাবো। তখন আমি ওর সঙ্গে একটা পরামর্শ করলাম যে যেহেতু ওকে আমি বিয়ে করবো, এবং আমি জানি ওর বাড়িটা কমপ্লিটলি আলাদা, ওর বাবা সিএসসি তে খুব বড় অফিসার, মানে ওর মাটা আমি যতদূর খবর পাচ্ছি তখন ওর মানে একটা বিয়ের তোড়জোড় হবে, মানে সে এবং সেরকম পাত্র। কোথায় বিয়ের তোড়জোড় হবে, তখন ওই সময় মাধ্যমিক, কিন্তু যা কথাবার্তা তোমার বাড়ি থেকে শুনতে পাচ্ছি না, ওর এক দাদা আমাদের মিডিয়েটর ছিল, যে ওর বিয়ে হবে মানে ওই রকম একটা বাড়িতে বিয়ে হবে, বুঝতে পারছিস? তোমার 4-5 তলা একটা লোকের সেটেলড লাইফ হবে যায়। তো তখন আমি ওকে বলি যে এরকম তো আমি তো চাকরিটা ভাবছি করব না, তো আমি ভাবছি অভিনয়টাই করব। তো ও বলে করো। তখন আমার দুটো দিকই খুলে যায়। একটা, আমি বুঝতে পারি যে ঠিক আছে এই ডিসিশনটা নিলেও ও থাকবে, এবং তখন আমার নিজের দিকেও মনে হয় যে বেশ, তাহলে অভিনয়টা যদি করতে পারি তাহলে নাথিং লাইক ইট। তখন চাকরিটা ছেড়ে আমি ওই স্টারে ঢুকে পড়লাম, এবং তারপর ওইভাবে চলছে আর কি। তুমি একটা জায়গায় এখন, যখন বাবানদা বলছিল আমি অত ভালো অভিনেতা নই স্টেজে, তখন বলছিলে যে ও যেহেতু নির্দেশক, তো এবার তুমি এত বছর ধরে এতগুলো প্রোডাকশনের সাথে আছো, তোমার মধ্যে কখনো মনে হয়নি এবার আমি একটা স্বপ্ন সন্ধানের জন্য কিছু বানাই? না, একদমই নির্দেশকের ইনস্টিংক্টটা নেই। ইনস্টিংক্টটা আমার নেই। আর আমার মনে হয় যে পরিচালনা করাটা একটা আলাদাই দক্ষতা, একদম। এটার সঙ্গে না মানে এখন যেটা হয়েছে, যেটা আমি খুব দেখি, যেটা তুই একটু আগেই বললি যে অনেক নৃত্যশিল্পী, আমি বলছি না যে একজন একটা প্রফেশনে থেকে আরেকটা প্রফেশনে যাবে না, নিশ্চয়ই সে করতে পারে, কিন্তু আমার মনে হয় যে মানে যে আর্ট ফর্মটাতে আমি বিলং করি, সেই আর্ট ফর্মটাতে আমার যতটা দক্ষতা আছে সেইটাকেই না নার্চার করে পলিশ করা উচিত, যেটা আমার মনে হয়। মানে আমাকে, হ্যাঁ মানে ও বলেছে, আমার ছেলেও বলেছে, অনেক বাইরের লোকেও বলেছে যে কেন রেশমি একটা নির্দেশনা দিচ্ছ না কেন তুমি। আমার মনে হয় যে না, এটার জন্য না একটা আলাদা দক্ষতা দরকার। এটা না আমি হ্যাঁ, আমি অভিনেতা হিসেবে, আমি যেমন ও বললো যে বেটার অ্যাক্টর, আমি বেটার অ্যাক্টর কিনা আমি জানি না, কিন্তু আমি যখন আমি ফিল করি যে একটা চরিত্র আসার পরে যে আমাকে মঞ্চে তুলে দাও, তারপর বাকিটা আমি বুঝে নেব, এই কনফিডেন্সটা যদি আমার নির্দেশনায় না থাকে তাহলে আমি এটাও করব ওটাও করব, এটা হয় না। আমি যখন কনফিডেন্ট যে আমি একজন অভিনেতা, তখন আমি ওটাই মন দিয়ে করব। এটা আমার ফিলোসফি আর কি। রবি ঘোষকে স্টেজে সামনে থেকে দেখতে পারা, এটা একটা সত্যি অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা, কি ডিসিপ্লিনড একজন অ্যাক্টর, মানে ওই যখন ঘটক বিদায় শুরু হলো তখন তো ওই রকম একটা স্টার কাস্ট, মাধবী চক্রবর্তী, রবি ঘোষ, তরুণ কুমার, নির্মল ঘোষ, সৌমিত্রবাবু নিজে, শ্রীলাদিও ছিল, এছাড়া ছোট ছোট চরিত্রে নিহার চক্রবর্তী বলে একজন ছিলেন, মানে এটা অসম্ভব বড় একটা স্ট্রং টিম আর কি। তো সেইখানে রবি জেঠুকে দেখছিলাম, যে প্রথম কথা হচ্ছে যে মানে এমনি সৌমিত্রবাবু নির্দেশক, তার কথা অমান্য করা তো মানে ওটা ধাতেই নেই, মানে যেহেতু বাবার কাছে গল্প শুনেছি, এবং রবি ঘোষ আমাদের পারিবারিক বন্ধু, মানে বাবার সঙ্গে ছোটবেলা থেকে অঙ্গার নাটকে থাকতো, মহিমালদা স্ট্রিটে আমার বাড়ির কাছে, প্রায়শই বেশি রাত্রের দিকে গাড়ি থামিয়ে একটা বটল হাতে চলে আসলেন, আমাদের বাড়িতে আড্ডা হচ্ছে। ফলে রবিজিটু খুব ছোটবেলা থেকে দেখা, কিন্তু কাজটা ওই সময় থেকে দেখলাম যে একটা মানুষ, মানে 500 রাত্রি ঘটক বিদায় হয়েছিল, প্রথম রাত্রিতেও যা করেছিলেন, একেবারে 500তম রাত্রিতেও
তাই করেছিলেন ইন দ্য সেন্স, মানে সুয়েড হয়ে যাননি সুয়েট হয়ে যায় কমেডি, মানে যে পাল্টাতে পাল্টাতে লোকের রিয়াকশনে ওগুলো ওনাকে স্পর্শই করতো না। এবং আমার পুরো চরিত্রটা ওর সঙ্গে ছিল, মানে ওর ক্রাফটের ওপরে যা দক্ষতা, তাতে করে উনি আমাকে যে কোনো সময় ছুঁড়ে ফেলে দিতে পারতেন। কিন্তু কোনোদিন 500 রাত্রি ধরে ধর আমার চরিত্রটার যেখানে যেখানে লাফটার পাওয়ার কথা, কোনো দিন সেখানে এমন কখনো ব্যাঘাত ঘটাননি যাতে করে আমি রবি ঘোষ এটা নেই, কারোর সঙ্গেই করেননি। এবং যে কারণে আমি দেখলাম যে মানে ইম্প্রোভাইজেশন এর সঙ্গে যদি ডিসিপ্লিন জিনিসটা না থাকে তাহলে সেই ইম্প্রোভাইজেশনের কোনো মানে নেই। এবং সব থেকে বড় জিনিস আমার এই বয়সে যেটা আসলে মনে হয়, এই যে আমরা অনেক সময় তার 500 রাত্রি ধরে যদি একটা ভাবি কি করে আমার অভিনয়টাকে আমি টাটকা রাখবো, যদি আমি খুব পাতি ভাষায় বলি, প্রত্যেকবার সম্ভব নয় তো। মানে 500টা রাত্রি তুই বুঝতে পারছিস, বৃহস্পতি শনি রবি, তাছাড়া যে কোনো ছুটির দিন 2টো করে শো, এই যে একটা গতে বাঁধা হয়ে যেতে পারে। তো আমি দেখলাম অনেক সময় মনে হয় যে আমি যদি নানান রকম ভাবে করি তাহলেই বোধহয় আমি না রে, এটা বরঞ্চ উল্টো। বরঞ্চ আমি যদি চরিত্রের প্রতি বিশ্বস্ত থেকে সেখান থেকে ভেতরে 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 আরো নতুন নতুন কিছু বার করতে করতে যাই উইদাউট ডিস্টার্বিং আদার্স, সেইটা একজন অভিনেতাকে তার চরিত্রটা করতে অনেক বেশি সজাগ এবং সজীব রাখে। যখন দ্রোহকালের সময় একদম আমি একটু এরম করে যাব, যখন পাটা ভাঙলো দুজনের কি হয়েছিল, কি মনে হয়েছিল? মানে সেটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। মানে 9 তারিখে আমাদের মনে আছে, সেদিনকে রবীন্দ্র জয়ন্তীর ফার্স্ট শো হাউসফুল হয়ে গেছে। এবং তুই জানিস স্বপ্ন সন্ধানের প্রথম শো মানে হাউসফুল হবে। তপন থিয়েটারের শো হাউসফুল হয়ে গেছে, রবিবার শো হাউসফুল শুক্রবার রাত্রিবেলা আমরা ঠিক করেছিলাম যে শুক্রবার রাত্রিটা হোল নাইট করে শনিবারটা গ্যাপ দিয়ে রবিবার শোয়ে যাব। তো এবং তুই জানিস ওই এনিমি অফ দ্য পিপল একটা বিখ্যাত সিন আছে, যখন ওই নিউজ পেপার অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন ডাক্তার, যেটা আমরা ঘটনা। সবার জন্য বলে রাখি, এটাকে আমরা যদি সহজ ভাষায় বলি, সত্যজিৎ রায়ের গণশত্রুটা সেইভাবে যদি ভাবেন, দীপঙ্করদের চরিত্রটা যেটা ছিল, যেটা তুমি করেছিলে, আর সৌমিত্র কাকুর চরিত্রটা আমি করেছিলাম হচ্ছে ধৃতিমান মানে অর্থাৎ আমি করেছিলাম দাদায়, ভাই না করে দাদা, এবং পুরুষ চরিত্রটাকে আমি মহিলা করে দিয়েছিলাম। তো ডক্টর স্টকম্যান বা ডক্টর পূর্ণেন্দু গুহ যাই বলো না কেন, যেটা আমাদের বহুরূপী বিখ্যাত দশচক্র প্রযোজনা, তো সেই ডাক্তার মহিলা তিনি নিউজ পেপার অফিসে এসে বুঝতে পারেন যে তার লেখা আর্টিকেলটা কেউ ছাপাবে না, এবং আলটিমেটলি সে মেয়ের হাত ধরে গটগট করে বেরিয়ে আছে। এটা আমি কম্পোজিশন করেছিলাম যে মঞ্চ থেকে নেমে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে অডিয়েন্সের মাঝখান দিয়ে সে বেরিয়ে চলে যাবে। তো এই সিনটা একবার হয়ে গেছে। এইবার লাইটের কিছু কারেকশনের জন্য আমি বললাম যে আমি সমস্ত রিহার্সাল প্যাক আপ করে দিলাম, এবার শুধু এই লাস্ট এই ইন্টারভেল সিনটা আমি একবার করব। এই সিনটা শুরু হলো, পুরো সিনটা হলো, এইবার ও মেয়ের হাত ধরে নামছে। আমি যখন ওই কাঠের সিঁড়িটায় পা দিলাম, আমি পাটা দিয়েই রিয়েলাইজ করলাম যে নিচের থেকে কার্পেটটা সরে গেল, সিঁড়িটা এরম সরে গেল আর কি। আর আমি জাস্ট ওপরেটা আমি পড়লাম, আর আমার যে সহ অভিনেত্রী ছিল যার হাত ধরেছিলাম সে আমার ওপর পড়লো, আর সবটা পড়লো আমার বাপায়ের অ্যাঙ্কেলের উপর আর কি। এবং তারপরে আমি তখনই বুঝেছি ভেঙে গেছে। এবার আমরা তখনও না বিশ্বাস করছি না যে ভেঙেছে, লেগেছে বরফ টরফ হেন টানা হলো। তারপর দেখলাম যে ও উঠতেই পারছে না। তারপর ওকে কোনো রকমে তুলে গাড়ি করে ক্যালকাটা হসপিটালে নিয়ে যাওয়া হলো। এক্সরে হয়ে বললো যে এটা ব্যান্ডেজের তো বিষয় না, এটা অপারেশনের বিষয়। 5-6 টুকরো হয়ে গেছে। তখন আমি দেখেছিলাম কি কান্না কাঁদছিল, জীবনে আমি একবারই বোধহয় কাঁদতে দেখেছি, হাপুস নয়নে কাঁদছে। আমার না ওকে দেখেই কষ্ট লাগছে। ওর কিন্তু নাটকটা বন্ধ হয়ে গেল সেটার জন্য, কিন্তু তখন অনেক ভাবতে পারছি না যে বুড়ো এক্ষুনি রিহার্সাল করছিল, এক্ষুনি পাটা কিছু নেই, আর মানে 7-8 টুকরো হয়ে গেছে। তারপরে আমরা নিয়ে গেলাম যিনি আমাদের অ্যাকচুয়াল অর্থোপেডিক, তার কাছে ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্য বসেন মুকুন্দপুরের ওখানে একটা নার্সিংহোমে। উনি দেখে বললেন যে হ্যাঁ, এটা অপারেশন করতে হবে, আমি প্লাস্টার করে দিচ্ছি। পুরো টিমটাই আমার বাড়িতে এলো, আমরা বসে আছি। পুরো টিমটাই আমার সাথে ক্যালকাটা হসপিটালেও গেছিল, ওখানেও গেছিল, ও মানে পুরোটাই লোকের বাড়িতে আসলাম, সবাই থম মেরে বসে আছে। তারপর আস্তে আস্তে সবাই বললাম বাড়ি চলে যাও। দুপুরবেলা খাওয়া দাওয়া করে পেন কিলার দিয়েছে, অসহ্য পেন। এবার শুয়ে আছি দুজনেই, এবং কি মানে ঘুম আসছে না, একটা ট্রান্সের মধ্যে রয়েছে। হঠাৎ ও আমাকে ডাকছে, ডেকে বললো শোনো
আচ্ছা, এই চরিত্রটা হুইল চেয়ারে করা যায় না? না, আমি আসলে ভাবতে পারিনি যে পরের দিন শো, তখন হাউসফুল শো, আর আমার পুরো টিমের মুখটা এইটুকু হয়ে গেছে। আমার এত কষ্ট লাগলো না যে আমি শোটা করতে পারবো না, মানে এটা নাকি কিভাবে সম্ভব আর কি, মানে তখন ওটা 7 তারিখের ভোর, না, তখন আমি রাত্রি তীর্থঙ্কর থেকে দাকে 8 ফোন তারিখের করলাম। ভোরবেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, দুপুর আমি হয়ে গেছে। তীর্থঙ্কর দাকে ফোন করে বললাম যে, মানে আমার ডাক্তারবাবুকে ফোন করে বললাম যে আমি শোটা করতে চাই, হুইল চেয়ারে বসে করব। উনি বললেন, তোর মনে জোর আছে? আমি হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে আমার দিক থেকেও ঠিক আছে। মানে উনি বললেন যে উনি বললেন পরিমাণ অ্যাকচুয়ালি এত ফুলে আছে, ফুলেছিল, সোয়েলিং ফোলাটা না হয়েছিল, কমলে অপারেশন না করা যাবে কমলে, না। মানে রবিবার শো ছিল, বুধবার অপারেশনের ডেট উনি দিয়েছিলেন, বলেছেন বুধবার অপারেশন হবে। বলে ঠিক আছে, আমিও যাব শো দেখতে, আমি থাকবো হলেতে, ঠিক আছে, তুই যদি তোর মনে জোর থাকে, কনফিডেন্স তুই 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 কর। তো সেদিন সন্ধ্যেবেলা একটা এমার্জেন্সি রিহার্সাল ডাকা হলো, সবাই এলো এবং একটা বাড়িতে না সুজাতা বাড়িতে, সদন? না না, বাড়িতে। বাড়িতে। তো শোটা তপন থিয়েটার, শোটা তপন থিয়েটার ও ছিল। সরি তপন তপন। থিয়েটার, হ্যাঁ। তো তারপরে হুইল চেয়ারটা আনানো হলো, ও না just না, হুইল চেয়ারটা না না না, মানে হুইল চেয়ারটা just আনানো হয়েছে বলে না, ডিরেক্টলি আমরা আমরা তপনে নিয়ে তপনই গেলাম। নিয়ে গেলাম। আমি পরের দিন রোববার দিন শো, রোববার দিন আমাকে অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সে শুইয়ে একেবারে ওই অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে করে নিয়ে গিয়ে স্টেজে হুইল চেয়ারে বসিয়ে আচ্ছা, রিভলভিংটা কি আগে থেকে আইডিয়া ছিল না হুইল চেয়ারের পর হলো? না, 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 wheelchair ওটা ছিল, ওটা revolving ছিল, idea ওটা was ছিল, there, হ্যাঁ, ওটা ছিল, ওটা ছিল। আচ্ছা, ওটা was, it was there। এবার তারপরে একদম আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হলো। 2টোর সময় আমি হলে পৌঁছেছিলাম, 4টের মধ্যে আমি পুরো নাটকটা মানে ম্যানুভার করতে শিখলাম। আমি তো জানি না যে হুইল চেয়ার কিভাবে চালাতে হয়। পাওয়ার এই হ্যাঁ, মানে অনেক কিছু এবং আছে। আমার কম্পোজিশনটাও তো আমাকে মাথায় রাখতে হবে, যেরকম হোক চালিয়ে দিলেই হবে না। তো একদম যা দাঁড়িয়ে কম্পোজিশন ছিল আমি হুইল চেয়ারে সেটাই আমি প্র্যাকটিস করে নিলাম, করে রেডিও হলাম, শাড়ি এবং টাড়ি মানে পরে। কি হচ্ছে, ওকে ওই ব্যাপারে মানে তুই তপন থিয়েটারে গেছিস, তপন থিয়েটারের ব্যাক স্টেজের কোনো জায়গা নেই যে, আর ওঠানো নামানো মুশকিল, মানে ইট ওয়াজ, মানে কি করে মিরাকুলাসলি। আমার মনে হচ্ছে গৌতম হালদার দেখা করতে এসেছিল ওর সঙ্গে, খবরটা পেয়ে কাঞ্চন দেখা করতে এসেছিল হ্যাঁ। একবার, এবং হাউসফুল শো ফার্স্ট শো বোধহয় কেজি টেজিরাও এসেছিল। কেজি কি ফার্স্ট শো এসেছিল নাকি সেকেন্ড শো এসেছিল? কেজি ফার্স্ট শো। কিন্তু মানে ইট ওয়াজ আ হাউসফুল শো। এবং তারপর সেই শোটা হলো, মানে মজার গল্পটা হচ্ছে যে লোকে তো বুঝতেই পারেনি যতক্ষণ না কার্টেন কল হলো, এবং তারপরে মানে ওটা স্ট্যান্ডিং ওভেশন পায় যখন জানতে পারে। এবং তারপর অপারেশন বুধবার হওয়ার পরে 1 মাস মতো কেটে গেছে, ওর কাজ 1 মাসে জুড়ে আমি গেছে, আরো শো করেছি তখন। হয়েছে। এবার 1 মাস বাদে আমার মনে হয় যে গিরিশ মঞ্চে একটা শো, তখনও সুস্থ, গিরিশ মঞ্চে মুখোমুখি ফেস্টিভ্যালের শো, মানে সৌমিত্রবাবু তখন বেঁচে, ওনার ফেস্টিভ্যালে ওনার বললেন যে তোরা এই নাটকটা কর। তো গিরিশ মঞ্চে ও হেঁটে চলে পাঠ করবে, যেরকম করা উচিত। শোয়ের শেষে গিরিশ মঞ্চের পেছনে 2টি দর্শক দাঁড়িয়ে আছে। তাহলে কিছু বলবেন? বলছে হ্যাঁ, আমরা আসলে প্রথম অভিনয় দেখতে গিয়েছিলাম, উনি তো এখন সুস্থ, একটা কথা বলবো, এই চরিত্রটা হুইল চেয়ারই ভালো লাগছে। সত্যি কিন্তু তাই হলো। ওই শোনার পরে তারপর আমি সুস্থ তার বানিয়ে সুস্থ 1 বছর অবস্থায় ধরে 1 বছর ওই শোটা হুইলচেয়ারই হুইলচেয়ারে করে গেল। ফ্যান্টাস্টিক। সবসময় বলে না, অ্যাক্সিডেন্ট থেকে অনেক সময় ভালো কিছু হতে পারে। নাসিরুদ্দিন শাহ হ্যামলেট দেখে তো অনেক কিছুই লিখেছেন, সেখানে বুড়ুদি সম্বন্ধে লিখেছে সারপ্রাইজ প্যাকেজ। এইটা কি, এইটা আমি তো কিছুটা তাহলে কৌশিক সেনকেও দোষ দিতে পারি যে প্রোডাকশনের আগে থেকে জানবে না কেন রেশমি সেনকে, মানে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আসবে কেন এত বছর না, পর? আসলে সেটা অন্য, মানে সেটা ওনার না, একটা হচ্ছে যে ওনার সাথে কৌশিকেরই পরিচয় ছিল, স্বাভাবিক সেটা। স্বাভাবিক। উনি বাংলাতে কে কোথায় কি থিয়েটার করছে সবটা তো আর ওনার খোঁজ রাখা সম্ভব নয়। এবং আমরা যখন উনি যেদিন এলেন, উনি অ্যাকচুয়ালি যেদিনকে শো তার আগের দিন এসেছিলেন, তার আগের দিন আমাদের বাড়িতে এসেছিলেন। এবার আমি আমি খুব ভালো রান্না করি, তো আমি রান্না টান্না করে ওনাকে খাইয়েছি টাইয়েছি। তোমার পাইনাপেল চিকেন আমরা খেয়েছি। তো ওটা আমার একটা প্যাশন আর কি। তো রান্না টান্না করে আমি খাইয়েছি, আর ওনাকে না সারপ্রাইজ দেওয়া হয়েছে। শুধু উনি জানতেন যে ঋদ্ধি হ্যামলেট করছে, আচ্ছা, আর বাকি ওনাকে কিচ্ছু বলা হয়নি যে কে কি করছে। উনি জানেন রেশমি আচ্ছা ভালো রান্না করে খাইয়েছে, হোস্ট। তার পরের দিন
উনি স্টেজে দেখে না, হুম। সেদিনকে আবার উনি নাটকটা দেখার পর আবার উনি আমাদের আমাদের বাড়িতে বাড়িতে এসে তখন এসেছিলেন। পুরো সেদিন টিমটাকে পুরো মিট টিম, করেছিল। আমাদের থিয়েটারের পুরো টিম ছিল। সেইটা ওনার কাছে মানে একটা মানে সাংঘাতিক ইয়ে ছিল যে আমি কাল দেখলাম রেশমি রান্না করে খুব ভালো করে যত্ন করে খাওয়াচ্ছে, গল্প করছি, আজ রেশমিকে এরম দেখছি, মানে সেইটাই ওনার কাছে খুব সারপ্রাইজ প্যাকেজ ছিল আর কি। লেডি ম্যাকবেথ, এটা তো আমি ইনফ্যাক্ট ম্যাকবেথ আমি মনে হয় 4 না 5 বার দেখেছি হলে। ম্যাকবেথের তৈরি হওয়া নিয়ে তোমরা দুজন যদি একটু বলো, এবং সেখানে লেডি ম্যাকবেথ নিয়ে তুমি, ম্যাকবেথ নিয়ে তুমি। হ্যাঁ, ম্যাকবেথটা মানে সত্যি সত্যি মানে ম্যাকবেথের নাট্যরূপ মানে আমাদের অনুবাদ বল, আমরা ভাষান্তর করিনি, আমরা কিন্তু অনুবাদ করেছিলাম। সেই অনুবাদটা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের করা। কিন্তু এটা ঘটনা যে আমি তৈরি করার সময় ও অনেকটাই আইনেস্কো- বেশি আইনেস্কোর ওই ম্যাকবেথ যেটা, সেটা দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন। যে নাটকের শেষে ম্যালকমকে মনে হয় হুম। যে যে অত্যাচারী ম্যাকবেথের হাত থেকে ম্যালকম হুম। বেরিয়ে এসে একটা নতুন পৃথিবী দিতে চাইছে আমাদেরকে, আমরা বুঝতে পারি যে শাসক বদলায় না। হুম। এবং তখন তুই জানিস পশ্চিমবঙ্গে তখন সব একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। হুম। আমরা 2012-তে নাটকটা করছি, 2011-তে নতুন শাসকরা এসেছে। এবং তখনই আমরা দেখছিলাম যে পুরনো পার্টির যে হুলিগানস এবং অ্যান্টি সোশ্যাল যারা বা যারা ঘাতক, হুম। তারা শিবির বদলাচ্ছে। হুম। এটা 2011-তে দেখি, ফলে 2012-তে আমি সেইভাবেই ম্যাকবেথকে ইন্টারপ্রেট করি। হুম। এবং সেটার জন্য প্রভূত ঝামেলা পোহাতে হয়েছিল ওই সময় স্বপ্ন সন্ধানীকে, হল না পাওয়া ইত্যাদি ইত্যাদি, নতুন সরকারের সময় একদম গোড়ার দিকে আমি বলছি। হুম। কিন্তু ওইটা আমরা করেছিলাম এবং ম্যালকমের মুখে এমন কিছু সংলাপও ছিল যেটা নিয়ে তখন একটু সমস্যা তৈরি হয়েছে। 100 দিনের কাজ 10 দিনে 10 করে দিনে করতে হবে, হ্যাঁ হ্যাঁ। ফলে সেইটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। এবং কি সেটা যেহেতু উজ্জ্বলের লেখা ছিল না, ফলে উজ্জ্বল একটা সময় একটু ব্যাক আউট করে, তার দায়টা নিতে না চায়। ফলে শেক্সপিয়ার অনেক দোহাই টোহাই দেওয়া হয়েছিল তখন। কিন্তু আমার মনে হয়েছিল যে থিয়েটার, নিশ্চয়ই শেক্সপিয়ারকে একটা মান্যতা দেওয়াই একটা বিরাট ব্যাপার, কিন্তু আমার মনে হয়েছিল থিয়েটারটা ভীষণ সময় নির্ভর একটা শিল্প। সমসাময়িক যদি না করে মানে আমি উঠতে জোর পারি আর করে কি। সমসাময়িক, আমি এটাও স্বীকার করি যে কখনো কখনো জোর করে সমসাময়িক করতে গিয়ে আমি কখনো কখনো ঠিক কাজ করিনি। আমি এখন এই বয়সে এসে বুঝতে পারি। কিন্তু এই যে ঠিক কাজ করিনিটা, এটাও না আমার নিজের অভিজ্ঞতায় আসতে হবে, মানে এটা বাইরে নিজেকে থেকে টিচ করলে হবে না। ফলে ওই সময় আমার মনে হয়েছিল যে আমার সময়ের সঙ্গে কথা বলা উচিত, কারণ নতুন শক্তি আসার সাথে সাথে যে চিহ্নগুলো রেখেছিল আজকে তার আরো ব্যাপক ছবিটা দেখা যাচ্ছে। ফলে সেই দিক থেকে আমি বলবো যে সেই সময় স্বপ্ন সন্ধানী অনেকটা দূর থেকে দেখতে পেয়েছিল, যারা আজকে থানা থেকে আসছিতেও কথা ছিল, ভীষণভাবে করেছে, বিভিন্নভাবে এসেছে, বিভিন্নভাবে পাওয়ারকে এ করার কথা এসেছে। এবং ম্যাকবেথ, আরেকটা আমার ম্যাকবেথের একটা প্রাথমিক ট্রেনিং ছিল যে বাবা ম্যাকবেথটা করতে চেয়েছিলেন কিন্তু করে উঠতে পারেননি, সংগঠন ছিল না। কিন্তু বাবা মাঝে মাঝে বাড়িতে ম্যাকবেথটা পড়তেন এবং রূপল দত্তের ছাত্র হিসেবে কখনো ইংরেজিতে পড়তেন, কখনো বাংলায় পড়তেন। এবং সেই রিডিংটা আমার কানে ছিল। বাবা কোন জায়গা থেকে ম্যাকবেথকে এনেছিলেন, ম্যাকবেথকে খুবই কখনো কোনোদিন বাবা ভিলেন হিসেবে পোর্ট্রে করেন। আমাকে যখন ছোটবেলায় পড়িয়েছেন শেক্সপিয়ার, তা আমিও আমার ম্যাকবেথের যে চরিত্রায়নটার মধ্যে একটা ধরনের গ্রিড নিশ্চয়ই ছিল, একটা ধরনের অ্যাম্বিশনের দিকে ধাবিত একটা লোক সেটাও ছিল, কিন্তু কোথাও একটা অসহায়তাও ছিল, যে পুরোপুরি কন্ট্রোলড বাই লেডি ম্যাকবেথ এবং তার নিজস্ব ডিজায়ার্স। সেইখানে আমি বলবো উজ্জ্বল একটা খুব ব্রিলিয়েন্ট কাজ করেছিল, যেটা রেশমিকে একটা বড় কিউ দিয়েছিল, যেটা কিন্তু খুব বেশি ম্যাকবেথে পাওয়া যায় না। পোলানস্কির ম্যাকবেথে হয়তো তুই পাবি, সেটা সেক্সুয়ালিটি বিটুইন দিস টু ক্যারেক্টার্স। মানে ওই যে অনেক সময় হয় যে লেডি ম্যাকবেথে যে প্রথম যে সলিলোকিটা কাম অ্যান্ড আনসেক্স মি, এখান থেকে অনেকে ধরে নেয় যে লেডির ভেতরে পুরুষটা বেশি ছিল, যে কারণে বলে ম্যাকবেথ একটা জায়গায় বলে শুধু নরসন্তানের জন্ম দিয়ে যাও, যে কঠিন ধাতুতে নির্মিত তুমি নারী, নর ভিন্ন অন্য কিছু হবে না নির্মাণ, মানে তোমার মতো মহিলা কখনো কন্যা সন্তানের জন্ম দিতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে
তাদের ভেতরে সেক্সুয়ালিটিটা ছিল না, রাদার আমরা ওই সেক্সুয়ালিটিটা ব্যবহার করেছিলাম আমরা দুজন অন স্টেজ, যে ঠিক একে যে যুদ্ধের সময় জন্য দুজনের একদিন দেখা হ্যাঁ, হয় না। আর আরেক মানে ঠিক সেই মোমেন্টটাতে আমরা ব্যবহার করেছিলাম, সেটা কৌশিকেরই কৃতিত্ব, যে যেই সময়টা লেডি কনভিন্স করছে ম্যাকবেথকে ডানকানকে হত্যা করার জন্য, এবং পুরো প্ল্যানটা করছে লেডি যে কিভাবে হত্যা করব আমি, বা তুমি তুমি এই এই টাইমে যাবে, আমি সৈনিকদের যারা পাহারাদার তাদেরকে নেশায় আসক্ত করে দেবো, ওষুধ মিশিয়ে দেবো। কিন্তু এই পুরোটাই হচ্ছে যে যেখানে We are having sex, সেক্স, এবং যেই সময়টা মানে ম্যাকবেথ তখনও মানে দ্বিধান্বিত। দ্বিধান্বিত যে ঠিক কি করবে, মানে ততটা সেই কনফিডেন্সটা আনার জন্য ওইটা ব্যবহার করা হয়েছিল। এবং সেইটা ও এত কিরকম বলবো, এতটা মানে সেই অর্থে নির্লজ্জভাবে করতো আমার উপরে উপবেশন করাটা তো মনে আছে, এবং সেই পুরো কন্ট্রোলটা বোঝা যেত, অথচ কিছুই করতাম না আমরা, মানে কিন্তু পুরোটা বোঝা যেত, এবং উজ্জ্বলের লেখাটা ওখানে আমাদের খুব হেল্প করেছে। এই যে আমি বলছিলাম না যে শরীর ব্যবহার করাটা অভিনয়ের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট, সেইটা ম্যাকবেথে সাংঘাতিক ভাবে হেল্প করেছিল। এবং কোথাও নাচটা ওকে এইখানে কোথাও হেল্প করে, এক্সপেরিয়েন্স টেক্সট যেখানে আছে তখন যখন আমি লার্জার দ্যান লাইফ একটা চরিত্র করছি, তখন তার সাথে আমার শরীর কিভাবে যাবে, আমার গলা কিভাবে যাবে, সেইটা সত্যি নাচের ক্ষেত্রে এটা আমাকে খুবই হেল্প করেছে। দেবের সাথে তো তোমাকে সমুদ্রের মোহনার সময়ও বলেছে যে ও নিজের উচ্চতা ছাড়িয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা কি মানে নাসরুদ্দিন শাহ একটা খুব সুন্দর কথা বলেছিলেন আমাদেরকে, যে সেদিনকে আমার দলের সবাই ছিল, যেদিনকে থিয়েটার দেখে এলেন, যে একটা হেড মুভমেন্ট, শুধুমাত্র হেড মুভমেন্টটা কিরকম হলে একটা চরিত্র সেখান থেকে বেরিয়ে আসবে, মানে মাথাটা আমি এরম ভাবে রাখলে একরকম, এরম ভাবে রাখলে একরকম, এরম ভাবে রাখলে একরকম, তাতে একটা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, যে ল্যাঙ্গুয়েজটা থেকে বোঝা যায় যে চরিত্রটা কিরকম। সেইটা সমুদ্রের মৌনর, মানে তখন তো ওনার সাথে আলাপ হয়নি বা জানতাম না, কিন্তু সমুদ্রের মৌনতে ওইটা ব্যবহার আমি করেছিলাম আর কি। যে বসা, কারণ যেহেতু সংলাপ নেই, সংলাপ না থাকলে কিন্তু আরো কঠিন জিনিসটাকে বার করা, যেখানে ক্লোজ আপ নেই। হ্যাঁ, এবার আমি ঠিক কি ভাবছি সেটা সেদিন আমরা আমাদের দলেতেও আলোচনা করছিলাম, যে সুমন দা, কবি সুমন যে চরিত্রটা করেছিলেন, এবং আমি যে চরিত্রটা করেছিলাম কাকা ভাইজি, অথচ সুমনদা তো অ্যাক্টর নয়, কিন্তু সুমনদা এমন একটা জেস্চার করতেন, এমন কিছু কিছু জেস্চার করতেন যেটার থেকে ভীষণ ভিভিড হয়ে যেত যে এই দুটো ক্যারেক্টার কি করতে চাইছে, সব কথা ওরই ছিল। ফলত ওই সমুদ্রের মৌন আমি কিন্তু বেশি এক্সস্টেড হয়ে যেতাম সমুদ্রের মৌন করার পর দেন আমি বলবো লেডি ম্যাকবেথ বা মাল্যবান, বা কারণ ওই যে পুরোটা ভেতরে রাখতে হতো, শুধু কতগুলো শারীরিক ভঙ্গিমা দিয়ে প্রকাশ করতে হতো যে আমি পাত্তা দিচ্ছি না। এই যে জার্মান অফিসারটি ঢুকে পড়েছে এই একটা ফরাসি গ্রামে, যেখানে কাকার ভাইজির বাড়িতে একটা জার্মান সৈন্য ঢুকে, সে অ্যাকচুয়ালি সে জার্মানটা যেভাবে দখল করে নিত একটা বাড়ি, সে দখলটাকে রেজিস্ট করছে এই কাকা ভাইজি, অথচ ভেতরে ভেতরে আস্তে আস্তে ছেলেটাকে ভালো লেগে ফেলছে। প্রথমে তাদের টেনশন থাকছে যে ছেলেটা কেমন, দ্বিতীয়ত কিন্তু কোনো সময় তারা এই টেনশন থাকছে বা ছেলেটিকে পরে ভালো লেগে যাচ্ছে, এই কোনোটাই তারা এক্সপ্রেস করছে না, এবং সব সময় তাদের বসার ভঙ্গি, চলার ভঙ্গি, সবটা দিয়ে তারা বাড়ির কাজগুলোও করছে, বুঝিয়ে দিচ্ছে যে তুমি এখানে আনওয়ান্টেড, তুমি কোনোভাবেই আমাদের বাড়িতে কাম্য নও, কিন্তু সেটা কোনো অভদ্রতা করে করছে না, কিন্তু সে এমন ভাবে বসছে, এমন ভাবে দাঁড়াচ্ছে, এমন ভাবে হেঁটে যাচ্ছে যেন তুমি বাড়িতে এক্সিস্টই করছো না। ভেরি ইম্পর্টেন্ট, মানে সেই সময় এটা দুজনেরই একটা একটা দারুণ পারফরমেন্স বলে না মনে। আর তুমি পারফর্ম করতে না? হ্যাঁ, আরে সব ডায়লগ ওকেই দেওয়া ছিল, ও তো সব ডায়লগই বলতো। লোকটা ছিল একটা রোমান্টিক, ফলে সেই লোকটা বিশ্বাস করতো যে যুদ্ধটা হচ্ছে ভালোর জন্য, এবং তারপরে নাটকের শেষে ওর সেই ইলিউশনটা ভাঙে, যে ও বোঝে যে যুদ্ধ কি ভয়ানক, যখন ওর জার্মান অন্য বন্ধুরা ওকে বলে যে তুমি কি ভাবছো আমরা ফরাসি জাতটাকে খুব শ্রদ্ধা করি, আমরা দেশটাকে দখল করতে এসেছি। এই রিয়েলাইজেশনটা যখন ছেলেটার হয়, তখন সে পাগলের মতো বলে আমি ওয়ার ফ্রন্টে চলে যাবো, এবং তারপর হয়তো মরেই যায় ছেলেটা। অসামান্য একটা রচনা।
ছোটবেলা থেকে আহ, ছোটবেলা থেকে একদম যৌবনের শুরুতেই তুমি দুজন স্টলওয়ার্থকে পেয়ে গেছো, একদিন প্রতিদিন আর আহ, আমার ভুবনে মৃণাল মৃণাল সেন। বাবু আর হুইল চেয়ারে তপন সিনহা। যেহেতু এই দুজন মানুষ, এরম বড় মাপের একজন মানুষ, আর এদের সঙ্গে কাজ করার কোনো সুযোগ এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম পাবে না, একটু বলবে হ্যাঁ, মৃণাল বাবু মানে যখন একদিন প্রতিদিন করেছিলেন তখন সত্যি সত্যি আমার দেখার মতো বয়স ছিল না, ফলে তখন আমার মনে হতো যে কতক্ষণে শুটিং শেষ হবে বাড়ি যাবো। চালচিত্রতেও ছিল। চালচিত্র সময় তখন একটু একটু বোধ হয়েছে, অঞ্জনদার ওটা প্রথম ছবি, আমার ওটা দ্বিতীয় ছবি। তো তখন চালচিত্রতে আমি একটু একটু বুঝতে পারছি মৃণাল সেন কে, ছবিটার মজা বুঝতে পারছি। কিন্তু সত্যি সত্যি তারপরে মৃণাল বাবুর সঙ্গে যোগাযোগটা কিন্তু থিয়েটারের কারণে। এই যে লম্বা একটা গ্যাপ, তখন ক্লাস 5-এ পড়ি, তখন একদিন প্রতিদিন 6-এ পড়ি, তখন হচ্ছে চালচিত্র। তারপরে একদম পূর্ণ যৌবনে 2003-এ আমার ভুল। কিন্তু তার মধ্যে কিন্তু মৃণাল সেনের সঙ্গে যোগাযোগ রয়েছে থিয়েটারের কারণে। আমাদের পরপর থিয়েটার দেখে গেছেন উনি, থিয়েটার নিয়ে কথা বলেছেন, লিখেছেন, অসংখ্যবার ফোন করেছেন, বাড়িতে ডেকে কথা বলেছেন আমাদের দুজনের সঙ্গে। কিন্তু অভিনয় করলাম আবার সেই আমার ভুবনে এসে। উনি মানে ওইরকমই যে শাশ্বত বলতে পারবে, আমরা যেখানে আমার ভুবনের সময় থাকতাম উনি খুব ভোরবেলা উঠতেন, আমি আর শাশ্বত আমাদেরকে ঘুম থেকে তুলে দিতেন, তুলে দিয়ে বলতেন যে এরকম আজকে সিনটা বুঝলে এইরকম। তারপরে ব্রেকফাস্ট টেবিলে ওই সিনটাই আমাকে, নন্দিতাকে আর শাশ্বতকে বোঝাচ্ছেন, আমরা দেখলাম সিনটা বদলে গেল। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছে শোন না, ভাবছিলাম শটটা এইভাবে নেবো, এখন এইভাবে শটটা। তারপর গাড়ি করে লোকেশন যাচ্ছি আরেক রকম। ফাইনালি যখন আমরা শটটা নিলাম, দেখলাম যে ভোরবেলা উনি যে শটটা বলেছিলেন, যে সিনটা বলে, আমূল বদলে গেছে। উনি এটাতে বিশ্বাস করতেন। স্ক্রিপ্টে একটা আছে কিন্তু স্ক্রিপ্টটা রেফারেন্স। আর অন্যদিকে তপন বাবু কমপ্লিটলি ডিফারেন্ট, ভীষণ হলিউডিশ একটা মেটিকুলাস রিহার্সাল করতে। সেটা অর্জুন চক্রবর্তী রিহার্সাল করেছে, লাবণীও করেছে, আমিও করেছি, সৌমিত্র বাবুও করেছে। এবং এটা আমার নিজের চোখে দেখা অন্তর্ধানের ফ্লোরে, যেটা আমার জীবনের প্রথম কাজ ওনার সঙ্গে, সেটা হচ্ছে উনি নির্মল কুমারকে দেখাচ্ছেন নির্মল কুমারের মতো, হাঁটা দেখাচ্ছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখাচ্ছেন, মনোজ মিত্রকে দেখাচ্ছেন, আমাকেও দেখাচ্ছেন, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা চরিত্র আমার ওই। এবং তারপর ওখান থেকে হুইল চেয়ার, ফ্যান্টাস্টিক একটা, এটাই বলার চেষ্টা করছিলাম। আমি তো সত্যজিতের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি, কিন্তু তপন বাবুর যদি মানে নির্দেশক না হতেন তাহলে উনি ভারতবর্ষের যে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হতেন। তপন বাবু আমাদের, উনিও একটা পর্যায় থেকে আমাদের সব নাটক দেখেছেন, এবং সেখানে ওর একটা ভীষণ গর্বের জায়গা যে ও মুখোমুখি বসিবার প্রথম অভিনয় করে, তাতে একটা ছোট্ট চরিত্র করেছিল। তো আমরা তপনবাবু এদের লেখা দেবেন, আমি আর ওনার বাড়িতে গেছি, মুখোমুখি বসিবানের লেখা দেবেন। উনি ওকে দেখে বলেছিলেন যে জানো কৌশিক, ওকে না দেখে আমার একদম ছোট্টবেলার বয়সে জয়ার কথা মনে পড়ছে, জয়া ভাদুরীর কথা মনে পড়ছে। মানে ও মুখোমুখি বসিবার একটা ছোট্ট ক্যারেক্টার করতো, ভীষণ ফ্ল্যাশি, ভীষণ ছটফটে একটা চরিত্র, খুব প্যাশনেট একটা। মূল যে হিরোইন দিতিপ্রিয়া যে চরিত্রটা করতো তার একদম বিপরীত ধর্মী একটা চরিত্র আর কি, ভীষণ মুখের উপরে কথা বলে দেয়, স্বাধীন চেতা একটি মেয়ে, অথচ ভেতরে ভেতরে খুব একটা ভেঙে যাওয়া একটা। সেইটা তপনবাবু ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিলেন পারফরমেন্স। বিয়ের পরে মানে এখান থেকে কিউ পেলাম, তুমি তো এত বছর ধরে নাচের সাথে ছিলে, এবং তুমি যে পরিবারে বিয়ে করেছিলে সেই বাড়িতে অভিনয় করাটা ইজ ভেরি নর্মাল। সেখানে কে বাড়ির বউ বা কে, সেটা কোনো প্রশ্নেতেই আসবে না কোনোদিন। তাহলে তোমার মুখোমুখি বসবার অব্দি অপেক্ষা করলে কেন এতদিন? বেটার আমার মনে হয় ও বলতে পারবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে সত্যি অভিনয় করা নিয়ে যেমন কোনো সমস্যা ছিল না, তেমনি কোথাও মানে আমার মনে হয় যে এই বয়সে এসে অকারণ সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলার কোনো মানে হয় না। কিন্তু কোথাও আমার নিজের মানে অভিজ্ঞতা দিয়ে এখন বুঝতে পারি যে শিল্পীর বাড়ি মানেই যে সেখানে সবটা ভীষণ উদার একটা পরিবেশ থাকবে তেমনটা কিন্তু নয়। সম্পূর্ণ একটা ভুল ধারণা অন্তত আমার, মানে এটা কিন্তু নয়, এবং সেটা হয়নি ওর ক্ষেত্রে, যেটার জন্য আমি সত্যি সত্যি মানে খুবই দুঃখিত হয়ে থাকবো
ফলে ওর শিল্পী সত্তাটাকে বেশ অনেক বছর পিছিয়ে দেওয়া এবং পিছিয়ে রাখার দায়িত্বটা আমি আমার ওপরই নিচ্ছি, মানে অন্য কাউকে সরাসরি দোষারোপ না করে। সেখানে হয়তো আমার অনেকটা বেশি, হয়তো কেন, অবশ্যই আমার অনেকটা দায় থেকে যায়। নিশ্চয়ই সবটা দায় আমার নয়, কিন্তু একই সঙ্গে সেই দায়টাকে আমি অস্বীকারও করতে পারি। এটা ছাড়াও পারিবারিক কিরকম বলবো, যে ওই ঔদার্যের অভাবটা ছাড়াও আরেকটা ফ্যাক্টর আমার ভেতরে কাজ করেছিল, সেটা দায় তো সম্পূর্ণ তো আমার, সেটা হচ্ছে আমাদের থিয়েটারে, তুই জানিস যে আমাদের থিয়েটারে দেখবি অধিকাংশই একটা পারিবারিক দল তো, রুদ্রবাবু, সাথীলেখা সেনগুপ্ত, সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, উৎপল দত্ত, অজিতেশ, শ্যামল সেন, চিত্রা সেন। এটা আমাদের থিয়েটারটা ভীষণ মধ্যবিত্ত কালচারে বড় হওয়া একটা, এবং যেহেতু এটা কোনোদিনই পেশাদার হলো না, এটার মধ্যে একটা গন্ডগোল থেকে গেছে, মানে টিপিক্যাল মধ্যবিত্ত মেন্টালিটির কতগুলো প্যাঁচ থেকে গেছে। সেটা হচ্ছে আমরা খুব ছোটবেলা থেকেই শিখেছি, বা আমাদের কানে কানে বলা হতো বা প্রচার হতো, যে নির্দেশকের বউ মানে সে ততটা প্রতিভাবান হয় না, মানে তিনি সেই নির্দেশকের প্রতিভার সুযোগ নিয়ে মানে দলের ভেতরে ছড়ি ঘোরাবার চেষ্টা করেন। যেটা পরে আমি পরবর্তীকালে অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি এটা নয়। শোভা সেন যদি উৎপল দত্তের পাশে না থাকতেন তাহলে উৎপল দত্ত হয় না। তৃপ্তি মিত্রের ক্ষেত্রে তো ছেড়েই দে, এমনকি পরবর্তীকালে আমি সাধনা রায়চৌধুরী, শেখর চট্টোপাধ্যায়, কিংবা চন্দ্রা দস্তিদার, যশন দস্তিদার, কিংবা রুদ্রপ্রসাদ, সাথীলেখা, হয় না, বলাই যায় না, সাথী ছাড়া হয় না। বলাই সম্ভব। ফলে কিন্তু আমাদের এখানে একটা মধ্যবিত্ত অংশ আছে যে অংশটা এইটা প্রচার করে গেছে, সেইটা আমাকে কোথাও একটা এফেক্ট করেছিল। ফলে আমার মনে হয়েছিল যে বাপরে, আমি যদি প্রথম থেকে রেশমিকে আমার দলে একটা জায়গা দিই, তাহলে রেশমি বা আমার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হবে, নেপোটিজম। হ্যাঁ, ফলে ও 6-7 বছর ধরে ব্যাক স্টেজের কাজ, 8 বছর অলমোস্ট ব্যাক স্টেজের কাজ করেছে, মানে গেস্ট আপ্যায়ন, ব্যাক স্টেজের কাজ, জন্মদিনে ঝাড় দেওয়া, ফুল চায়ের দিয়ে ভাঁড় সাজানো, চায়ের ভাঁড় ফেলা, সব করেছে, অভিনয় বাদ দিয়ে সব করেছে। ও প্রথম অভিনয় করলো যে নাটকটাতে, কাঞ্চন খুব ফাটিয়ে অভিনয় করেছিল মার জন্য, দারুণ নাম হয়েছিল, এবং সেখানেও একটা ছোট্ট একটা ফ্ল্যাশি ক্যারেক্টার করেছিল। তারপর মুখোমুখি বসিবারে ও 2000-এ, তারপর অনামনি অঙ্গনাতেও প্রথম ভালো চরিত্রটা ব্রেক পায়, তারপরও কন্টিনিউ করেছে। তো ওইটাই একটা বলার, সেটা হচ্ছে যে নট নেসেসারিলি যে শিল্পীর বাড়িতে যে আসলে বা জন্মগ্রহণ করলেই যে সে একটা সবসময় যে ভীষণ একটা ঠিকঠাক পরিবেশ পাবে তার কোনো কথা নেই। ওর ক্ষেত্রে বরং সেটা উল্টোটাই হয়েছে। তোমার সেই 7-8 বছর নিয়ে কি মনে হয় এখন? নাকি মনে হয় যা গেছে তা যাক, এখন সামনেটা তো ভালো? আসলে এটা একটা মানে এই যে যা গেছে তা যাক, আমি নিশ্চয়ই কোনো নেগেটিভ, আমি বেসিক্যালি ভীষণ পজিটিভ মানুষ, এক্সট্রোভার্ট, হাসি, লাফাই, চেঁচাই, মানে সবটাই আমার মানে ওই নেই। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে সবটা বোধহয় মুছে ফেলা যায় না, অ্যাকচুয়ালি এটা হয় না। এটা মানে আমি সাইকোলজিস্টদের সাথেও কথা বলেছি যে এটা হয় না যে তোমার পাস্টটা তোমার থেকে একেবারে মুছে গেল, তাহলে তো মানুষ তার ছোটবেলাটাও এনজয় করতে পারবে না। মানে যে ছোটবেলায় ভালো স্মৃতিগুলোও যেমন থাকবে, তেমনি তার খারাপ স্মৃতিগুলো তার সাথেই থেকে যাবে। এইবার ওইটা থেকে একটা জেদ তৈরি হয়, যেটা অন্তত আমার হয়েছিল, যে আমি প্রুফ করে দেব যে আমি এটা পারি। মানে আমি ওইটার একটা ভীষণ জেদ তৈরি হয়েছে, তখন যে চরিত্রটাই আমার কাছে আসে না কেন, সেটাই তখন মনে হয় যে এটা আমি এতটাই মন দিয়ে করব, বা এতটাই যে কেউ যেন কখনো কিছু বলতে না পারে, বা যে ভাবি হোক, যেন মনে হয় আফসোস হয় যে ইস, এতদিন এরম একটা অভিনেত্রীকে বসিয়ে রেখেছিলাম। এবার থিয়েটারও শুধু না, মানে থিয়েটারটা তো আমি 8 বছর বাদে তাও করতে পেরেছিলাম, কিন্তু আমি যে টেলিভিশনে বা ছবিটাতে এত সুন্দর একটা ক্যারেক্টার করলো, এইগুলো আমি আরো অনেক পরে, কারণ থিয়েটারের পারমিশনটা পেলেও আমি প্রফেশনালি অ্যাক্টিং করব, এই পারমিশনটা আমি আরো পরে পেয়েছিলাম। পারমিশন শব্দটা একটু হ্যাঁ, কিন্তু একটু হলেও কিছু করার নেই, দিস ইজ
এটাই সত্যি কথা আর কি, এবং সেইটা ওকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল সব ক্ষেত্রে। সব ক্ষেত্রে। মানে আমি বলবো যে সময় তুই তো ফেরানো জানিস খুব আমাদের কঠিন। সময় এক্স্যাক্টলি আমাদের এই পেশাতে বিশেষ করে টালিগঞ্জ ফিল্ম বা টেলিভিশন ইন্ডাস্ট্রি যে স্ট্রাকচারে হুম, চলে, সেইখানে দেরি করে আসার ফলটা ওকে ভুগতে হচ্ছে। একেবারেই তাই। মানে এই প্রসঙ্গে আমাকে বলতেই হবে, হুম, আমি ওই পারফরমেন্স আমার দেখা, আমার কাছে গুরুদির বেস্ট ওটা, সেটা হচ্ছে মাল্যবান। মানে আমার মনে হচ্ছিল স্টেজে একজন বেড়ালকে দেখছি, একটা হিংস্র কর্নার্ড বেড়াল। তুমি কি করবার সময় বেড়াল টেড়াল কিছু ভেবেছিলে না? কি কি ছিল এই চরিত্রটা? না মানে মাল্যবান বাই দ্য ওয়ে আমারও মানে প্রোডাকশন হিসেবেও আমার অন্যতম পছন্দের একটা প্রোডাকশন। অ্যাকচুয়ালি উৎপলা চরিত্রটার না দুটো দিক আছে। উৎপলা চরিত্রটা মানে দেখে যেটা মনে হয় যে প্রচন্ড হাস, অসম্ভব ক্রূর একজন মহিলা, ভীষণ রুড। কিন্তু একটা জিনিস অভিনয়ের ক্ষেত্রে আমার মাথায় ছিল, সেটা হচ্ছে উৎপলার উল্টো দিকটা কিন্তু নেগেট করার মতন নয়। কারণ মাল্যবানের মতন একজন মানুষের সাথে থাকাটা, উৎপলার চাহিদা কিন্তু অনেক নয়, কিন্তু উৎপলার চাহিদা যেটুকুনি মাল্যবান সেটুকুনি পূরণেও ব্যর্থ। এবং মাল্যবান যে মানসিকতার মানুষ, তার সাথে একজন সাধারণ যে মেয়ে যার এই মানসিকতা না, তার একসাথে থাকাটা একটা খুব কঠিন কাজ। হয়তো উৎপলার কিন্তু দুটো দিক আছে। আপাত দৃষ্টিতে উৎপলাকে দেখলে মনে হয় যে উৎপলা এরকম, খুব কিন্তু মুখরা মুখরা, ভীষণ ঝগড়ুটি, এবং ওরা কোথাও একটা চারিত্রিক ভীষণ দোষও rude, আছে, হ্যাঁ। অন্য পুরুষের প্রতি হ্যাঁ, আসক্তিও দেখা কিন্তু যায়। সেটা যদি ও মাল্যবানের কাছ থেকে পেত তাহলে হয়তো সে এরকম হতো না। কিন্তু ওই চরিত্রটাও হ্যাঁ মানে ডেফিনেটলি আমাদের সমুদ্র মোহন আর মাল্যবান দুটো একসাথে হয়েছিল। একটাতে আমি একদম কথা বলতাম না, আর একটাতে এত কথা বলতাম যে মানে হ্যাঁ, এটা আমার কাছে একটা ট্রেনিং এর মতো। সিঙ্গেল শো দেখেছি সেদিন, হ্যাঁ, সমুদ্রের মৌন হ্যাঁ, ছিল। না না মানে আমি বলছি তখন আসলে সুজাতা সদনে যেহেতু আমরা এভরি আমি সুজাতা স্যাটারডে সদনের করছি। ফেজে মাল্যবান দেখিনি, ও আমি ওকে একাডেমিতে ওকে দেখেছি। ওকে 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 ওকে, তাহলে তখন আমরা সুজাতা সদনটা থেকে মানে বেরিয়ে বেরিয়ে এসেছি। এসেছি আর কি। নয়ের পর। হ্যাঁ কারেক্ট হ্যাঁ কারেক্ট হ্যাঁ কারেক্ট। কারণ মানে আমি বলতে চাইছি যে সমুদ্র মোহনা আর একসাথে এত বলতে কন্ট্রাডিক্টরি। এত দুটো চরিত্র, এবং তখন আমরা যেহেতু সুজাতা সদনে যে সময়টা আমরা স্বপ্ন সন্ধানী খুব স্ট্রাগল করছি সুজাতা সদনটাকে দাঁড় করানোর জন্য, তখন যেহেতু এভরি স্যাটারডে আমরা অভিনয় করতাম, তখন এক স্যাটারডে হয়তো সমুদ্র মোহনা হচ্ছে, পরের স্যাটারডে শনিবার হয়তো মাল্যবান হচ্ছে। ফলত ওই দুটো ক্যারেক্টার এবং উৎপলা হয়ে বাঁচাটা, যতক্ষণ স্টেজে থাকবে তুমি, সেইটা একটা সাংঘাতিক কঠিন, একটা চ্যালেঞ্জিং। মানে নেগেটিভিটি ঘিরে থাকতো নাকি? না, নেগেটিভিটি ঘিরে থাকতো মানে মানে আমি মানুষটার সাথে আমার মানে কি হয় এখনো, আমার একটা জিনিস মনে হয় যে অনেক অভিনেতা অভিনেত্রী বলেন যে থিয়েটারের ক্ষেত্রে বিশেষ করে, যে একটা চরিত্র করতে গেলে আমি একটা চরিত্র থেকে সম্পূর্ণ বেরিয়ে গেলাম, মানে নিজেকে খালি করে দিলাম মানে অভিনেত্রী হিসেবে, আর একটা চরিত্রকে ইন করতে দিলাম, ভেতরে ঢুকতে দিলাম। কিন্তু আমার মনে হয় যে আমার সাথে এখনো উৎপলা আছে, এখনো সমুদ্রের মৌন। একজন শিল্পী কখনো তার চরিত্র যেগুলো করে চলে এসেছে তার পুরোটা সে নিজের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে না, একটা অংশ তার মধ্যে থেকে যাবে। আমার সঙ্গে এখনো উৎপলা আছে, এখনো লেডি ম্যাকবেথ আছে, এখনো গাট্রুড চলছে, বা সমুদ্রের মৌন বা নির্ভয়া আছে। তো সেইটা উৎপলা করার সময় আমার কি বলবো মানে এটা একটা এক্সপিরিয়েন্স, একটা প্র্যাকটিস, যে আমি ঠিক কিভাবে দাপটটাও দেখাচ্ছি, আবার আমি বলছিও যে তুমি এটা করবে না, এটা দাপটে বলছি, কিন্তু তার মধ্যে আমার একটা সুপ্ত রয়েছে যে আমি চাইছি না যে তুমি এটা করো। কিন্তু সেটা আমি হয়তো মাল্যবানকে মিষ্টি করেও বলতে পারি উৎপলা চরিত্রটা, বা বুঝিয়ে বলতে পারে, সেটা না বলে সে আর একটা রুক্ষ ভাবে এমন ভাবে বলছে, কিন্তু ইচ্ছে হয়তো যে এইটা না করো। কত মানে উৎপলা, হ্যাঁ উৎপলা করাটা একটা এক্সপিরিয়েন্স। আমাদের দেখাটা তার থেকেও বড় এক্সপিরিয়েন্স। মানে আমি তো বলি যে কৌশিক সেন খুব হতভাগ্য যে আজ পর্যন্ত বেশিরভাগ সময় স্বপ্ন সন্ধানের কোনো প্রোডাকশন দর্শকের আসন থেকে দেখতে পারেননি।
তো এটা খুব কষ্টের একটা জিনিস, জানিস তো। হ্যাঁ, মানে তোমরা কোনোদিন ম্যাকবেথ কেমন হয়েছে না আমরা না, যেভাবে দেখেছি শোন তোমরা না, দেখতে আমি পাবে বলছি না। যে প্রথম পার্ট করার সময় যখন প্রথম পার্ট হচ্ছে, তখন আমি একটা প্রথমে নাচের পোর্শন করতাম, হুম তারপরে বাকি সময়টা আমি ব্যাক স্টেজে হারমোনিয়ামটা নিয়ে থাকতাম। ব্যাক স্টেজে না, মানে স্টেজেই হারমোনিয়ামটা নিয়ে থাকতাম। এবার আমি কনসিভ করলাম রিদ্ধি হবে যখন, তখন আমি 7 মাস পর্যন্ত নাচটা স্টেজে করেছি বা হারমোনিয়াম নিয়ে বসেছি। 7 মাসের পর যখন ওই 10 মাস অবধি বা তারও রিদ্ধি হবার আরো 4 মাস অবধি যে স্টেজের বাইরে বসে দেখতাম না যে আমার জায়গায় আরেকজন কেউ করছে, খুব কষ্টকর জিনিস, কিন্তু ওর থেকে স্টেজে থাকা অনেক এবং সেটা তো বেটার। ওই সময়টা কে করতো জানিস? ওই নাচের পাটা কনিনিকা কনিনিকা। ও করতো, কোনিদি তখন কনি বাচ্চা, অনেক ছোট হ্যাঁ, তখন। ছোট্ট। নাচের জন্য গানা হয়েছে। বাবান্দা তোমার সাথে তো এত এত কাজ করেছি, হুম। এত এত আউটডোর করেছি। নেশা অনেকেই করেন না, তুমিও করো না, হুম। কিন্তু মদের প্রতি তোমার একটা বিরূপ আছে, মানে অপছন্দ আছে। মানে আমরা খেলে বা না, অন্য কেউ না। খেলে সেখানে তুমি আসছো, হুম। পার্টি করছো, কিন্তু ইউ ডোন্ট লাইক টু বি অফার্ড। হ্যাঁ হ্যাঁ, এটা সেটা কি শৈশবের কোনো ছায়া? শৈশবের ছায়া, মানে হ্যাঁ, কারণ আমার বাবার ওই একটাই দোষ ছিল, বাবার মদ্যপানটা একটা বিরাট ফ্যাক্টর ছিল। সেটা নিয়ে বাবাকে যে কখনো বেচাল হতে দেখেছি তা নয়, কিন্তু এটাও দেখেছি যে মানে সেইটা সংসারের আর্থিক দিকটা ভীষণ ক্ষতি করেছে। এবং মারও একটা মেন্টাল, মানে মার পরবর্তীকালে বয়স হওয়ার পরে যে মানুষ হিসেবে যে পিকিউলিয়ারিটিস গুলো দেখা দিয়েছিল, বা যে ধরনের মানে বৈপরীত্য দেখা দিয়েছিল আমি বলবো, সেটা তো ওই সময় সাইকিয়াট্রিস্ট দেখানো, সাইকোলজিস্টের কনসাল্ট করা, এগুলো তো ছিল না। যার খানিকটা কি বলবো আঁচ রেশমির ওপর এসে পড়েছিল, ঋদ্ধির ওপর এসে পড়েছিল, সেইটা আমার ধারণা তৈরি হয়েছিল ওই সময়টা থেকে। মানে বাবার যে এই আসক্তিটা, যে আসক্তি থেকে সংসারের মানে অনেকটাই ক্ষতি হয়েছিল। কিন্তু তার জন্য হয়তো মার বাবার রিলেশনশিপে ক্ষতি হয়নি, বা আমারও বাবার প্রতি রেসপেক্ট কমেনি, কারণ আমরা বাবাকে সেইভাবে জাজ করতে পেরেছিলাম। কিন্তু উল্টো দিকে আমার মনে হয় যে বাবারও উচিত ছিল কোথাও এই দুটো মানুষ, আমার এবং পার্টিকুলারলি আমার থেকে মার দিকটা দেখা, যে তখন খুব সংসার, কারণ কোনোদিনই তো বাবা খুব মাকে খুব একটা সুখে রাখেনি আর্থিক দিক থেকে। ফলে মানে আমি বা পরবর্তীকালে মানে ওই অনেক কিছু রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিয়ে, মানে বাবা চলে যাবার পর আমি বলছি, মানে মা যেটা পাইনি, মানে সেই রেসপন্সিবিলিটি গুলো খানিকটা আমার ঘাড়ে চলে আসে আর কি। মানে আমাকে অনেকটা জুঝতে হয়েছিল মানে বাবার অতীতের সঙ্গে, বুঝতে পেরেছি? খুব পিকিউলিয়ার একটা জিনিস আর কি। মানে এটাও অ্যাকচুয়ালি একটা ভুল পদ্ধতি, যেটা আমি পরে বুঝতে পারি, বাট এটা হয় না। মানে ধর আমি যদি কোনো ওর ক্ষতি করে দিই, এবার যদি ঋদ্ধি মনে করে তার নিজের দায়িত্ব এবং বাবা যা যা করতে পারেনি তার দায়িত্ব দুটোই আমি কাঁধে তুলে নিয়ে, চাপ হয়ে যাবে। সেই চাপটা আমাদের 90-এর দশকে নেওয়াটা একটা খুব কি বলবো ভীষণ অবশ্য কর্তব্য ব্যাপার ছিল। মানে মানে বাগবান দেখাতেই হবে সবাইকে, দেখাতেই হবে যে মানে তুমি একটা রেসপন্সিবল পুত্র। হ্যাঁ, সেইটাতে কিন্তু খুব একটা লাভ হয়নি। কারণ ওই একটা কারণেই আমি বাবার প্রতি একটু আমার একটা অভিযোগ ছিল আর কি। এই যে নির্দেশক এবং নির্দেশকের স্ত্রী অভিনয় করবে সেটা নিয়ে কথা হয়। আমার যেহেতু ছোটবেলা থেকে এই বাড়িতেই আমাদের একটা দল ছিল, এবং তোর বাবা খুব মানে একনিষ্ঠ থিয়েটার কর্মী ছিলেন, থিয়েটারের মানুষ হিসেবে আমরা তাকে চিনি, আমরা অন্তত চিনি। এবার বাবার দলে মা অভিনয় করতো, কিন্তু এসেছিল কিন্তু নেসেসিটি থেকে, কারণ মহিলা পাওয়া যায় না নাটকের দলে বেশিরভাগ সময়। এবার আমি একটা জিনিস দেখেছি, যখন একটা দল ভাঙে 4-5 জন যারা প্রায় 5-6 বছর ধরে স্তম্ভ হয়েছিল, এরকম ঝাঁকে বেরিয়ে গেল, তখন একটা পরিবারের উপর দিয়ে কি যায়? আমাদের তো খুবই গেছে, এবং যেহেতু তোমাদের বহুবার ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ, আমাদের যেহেতু 32 বছরের দল স্বপ্ন সন্ধানী, ফলত এরকম খুব অনেকবারই হয়েছে, মানে অনেক যা হয় সব, যাদের অনেকটা বয়স হয়ে যায় দলের অনেক দিন ধরে এরকম, এবং সেই ফেস করাটা, যেহেতু আমরা আবার পারিবারিক ভাবে ঠিকই বলেছি, ধর এই যে
ও আমি এবং এবং ঋদ্ধি, ঋদ্ধি হ্যাঁ ছোটবেলা থেকে ও তো ওদের সঙ্গে, একদম এবং আমাদের না ওই কাকু অ্যাকচুয়ালি মামাদের কোলেই বড় হয়েছে। বড় হয়েছে, এবং আমাদের না অ্যাকচুয়ালি কোনো বাইরে বন্ধু তৈরি হয়নি। মানে থিয়েটারের ছেলেমেয়েরাই হচ্ছে আমাদের বন্ধু। অত ঋদ্ধিও কিন্তু এক্স্যাক্টলি ওটাই, যে ও ছোটবেলা থেকে খুব, ওর অনেক ছোটবেলার বন্ধু তৈরি হয়নি। ও খুব ছোটবেলা থেকেই থিয়েটারের সাথেই ছিল, এবং ওর সেটাতে খুব ইন্টারেস্টও ছিল। ফলত তারাই ওর কাকা মামা বন্ধু সবটাই। তো যখন চলে যায় তখন কিন্তু এমন এমন কিছু খারাপ ঘটনাও ঘটে, যে বেরোনোর তখন না সময় মানে সবাই একটু নেগেটিভ সবাই হয়ে হ্যাঁ যায়। এক্স্যাক্টলি, তখন কিন্তু সেটা পারিবারিক ভাবে খুবই এফেক্ট আর ফেলে। যখন ও ছোট ছিল ওকে বোঝাতে কি করে এই কাকুরা আসছে না কেন। সামহাউ ও খুব ম্যাচিউর ছিল ছোটবেলা থেকে। বা থিয়েটারের সঙ্গে পরিবারে বড় হওয়ার এটাই হয়তো সুবিধে, যে ওর ম্যাচুরিটিটা আমরা বুঝে অন্যদের হ্যাঁ থেকে আগে আসে এক্স্যাক্টলি। ফলত ও হয়তো প্রশ্ন করেনি, কিন্তু ওর ওপর দিয়ে একটা খুব 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 বাজে সময় গেছে আর কি। এখন তো আমরা নয় অনেকটা এখন হয়ে গেছি এখন আর তো কি। এমন হ্যাঁ অনেকে আছে যারা পুজোয় তোমাদের কাছ থেকে জামাও পায়, তেমনই অনেকে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আমি অনিমেষের কথাই বলতে পারি, নাম নিয়েই বলতে পারি, অনিমেষ সন্দীপ ওরা তো না পুজো। না, সেটা তো সত্যি, মানে এটা যখন ওরা চলে গেছিল তখন তো সেটাই তাছাড়াও হয়নি। মানে মানে এখনো বহু পুরনো পুরনো মেম্বাররা দলের জন্মদিনের দিন চলে আসে, ব্যাকস্টেজে বলে কিছু কাজ করবো কিনা, সেটা খুব সুন্দর লাগে। আবার কিছু সম্পর্ক রিভাইভড হয়ে যায়। একটা সম্পর্কের বিষয়ে তো একটু কথা বলতেই হয়, কাঞ্চনদা। হুম। এত ভালো সম্পর্ক দিনের পর দিন, তারপর সেই সম্পর্কে ড্রপও এসেছে। তারপর আমি আবার রিসেন্টলি যখন সত্যি বলে সত্যি কিছু নেই করলাম তোমার সাথে, এবং কাঞ্চনদাও সেখানে ছিলেন, সেখানে দেখলাম একটু দুজনের তরফ থেকে একটা মোটামুটি কথা বলার একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা জুলফিকারের সময় প্রায় ছিল না। প্রায় ছিল না। তারপর আবার এরকম একটা কথা বললেন কাঞ্চনদা, যে আসলে কি বলতো, কাঞ্চনদা কাঞ্চনের একটা, আমি তোকে বলছি মানে এটা দুজনেই আমি তোকে বলছি, মানে মানে কাঞ্চনের সঙ্গে যাই, আলটিমেটলি না কাঞ্চনকে না আমরা পুরোপুরি দুজনের কেউই খুব নেগেটিভলি দেখতে পারি। এত বছর মানে এত বছর মানে ওর স্ট্রাগলটাও তো আমরা দেখেছি, ওটা আমাদের থেকে বেটার কেউ জানে। আর ওর একটা বোন ছিল তুই জানিস, হ্যাঁ ছোটবেলায় মানে সেই মানে ওর বোন 8 বছর বয়সে মারা যায়, ওর হাটে একটা ফুটো ছিল। তারপর থেকে সামহাউ ওর ওর বোনের আমার জন্মদিনের দিন ও ওকে একটা ওর চকলেট দেয়। বাই দ্য ওয়ে ওর বোনের জন্মদিন আর মৃত্যুদিন একই দিন। এবং ওর বোন চকলেট খেতে খুব ভালোবাসতো, তো ওরা তো মৃত্যুদিন পালন করতো না। মাসিমার কথা আমি বলছি, কাঞ্চনের মার কথা। কাঞ্চন যেখানেই থাকুক না কেন, মানে যখন ওর আরো নাম ডাক হয়, মানে ও মনে করতো আমি ওর সেই বোনটা আর কি। ফলত একটা চকলেট আমার কাছে আসতোই আসতো। ও যদি সেদিনকে আসে, আমার সঙ্গে দেখা নাও হতো, হয়তো বাইরে আছে, হয়তো কাজের জন্য বাইরে আছে, মাসিমাকে বলে দিত যে বুড়ুর জন্য চকলেটটা পাঠিয়ে দিও। তো সেই চকলেট, এবার এই ভাইফোঁটা নেওয়া, রাখি পরা। আমি মানে কাঞ্চনকে আমি জানি, কাঞ্চন এখনো আমাকে খুবই ভালোবাসে, এবং আমিও মানে, এবং ও আমাদের এমন অনেক কিছু জানে, বা আমার স্ট্রাগলটাও ও দেখেছে, ওর স্ট্রাগলটাও আমি দেখেছি। হয়তো সেইভাবে এখন মানে মুখোমুখি আমাদের বাড়িতে রেশমি কি কি ফেস করেছে সেটা কিন্তু সবচেয়ে ভালো জানে কাঞ্চন, টু সাম এক্সটেন্ট রবি এখনো যে দলে আছে, আমাদের দলে আর শুভাশিস বলে একজন ছিল, সেও, এই তিনজন মূলত জানে, খানিকটা দিতিপ্রিয়াও জানে। আর কাঞ্চনকেও আমরা দেখেছি একেবারে, তো মানে যখন ও সে পার্লারে চাকরি করতো, তার আগে যখন কিছু করতো না, ফলত মাসিমা মেসোমশাই যখন হাজরাতে থাকতো, হঠাৎ করে প্রায়ান্ধ হয়ে যান। হ্যাঁ একেবারে, এবং সেটা তো ছোটবেলা থেকে দেখে এসেছি। অত আমার পক্ষে বা ওর পক্ষেও কাঞ্চনকে কখনোই ওই নেগেটিভটা অনেকগুলো বোকামি করেছে, কিন্তু ভাবা সম্ভব নয়। হ্যাঁ সেইটা থেকেও বেরিয়ে আসলেই ভালো। কারণ আমি সত্যি বলে সত্যি কিছু নিয়ে ডাবিং দেখলাম, তোরা আউটস্ট্যান্ডিং পাঠ করেছিস। আমি একটা ডাবিং এর জায়গাটা দেখতে দেখতে তোর একটা জায়গার কথা সুজিতকে ডাবিং করতে করতে বললাম, কিছু না, তোর একটা ছোট্ট নড আছে, একটা হাসি, একটা র্যাগ আছে, এগুলি তো অভিনয়, মানে বোঝা যায়। এরকম কাঞ্চনেরও বেশ কিছু জায়গা আছে। তো আমি সেটা দেখতে দেখতে আফসোস হচ্ছিল, কাঞ্চনের উচিত নিজের যেটা শক্তিটা যেটা সেটা আবিষ্কার করা, রাদার দ্যান স্টেইং ইনটু মানে among the hooligans, এটার কোনো মানে নেই। ওয়েস্টেজ অফ টাইম, হি ইজ ওয়েস্টিং হিজ টাইম।
তো তুমি তো একটা বিস্তীর্ণ সময় সিনেমায় চলে গেলে, নাটকের বাইরে। নাটকটা তো, নাটক ছাড়া তোমরা নেই। তো তুমি বুড়োদির কাছে শুনতে, টেলিভিশনে এরকম হয় আজকাল, সকালবেলা ডাকে, এখানে একটা কার্ডস নিয়ে ছেড়ে দেয়। তারপর যখন তুমি এবার নিজে জয়েন করলে, কি বুঝলে? টেলিভিশন আগে, টেলিভিশন এখন, কি বুঝলে? টেলিভিশন তো বুঝতেই পারছিস, মানে একেবারে বদলে গেছে, মানে অনেকটাই বদলে গেছে। তার কিছুটা ছাপ আমি পেয়েছিলাম হয়তো ভূমিকন্যা করতে গিয়ে, যদিও ভূমিকন্যাটা ঠিক টেলিভিশন মেগার না। মতো শুটিং হয়নি, কিন্তু পরের দিকে যখন টাকা পয়সা ইত্যাদি গন্ডগোল শুরু ঝামেলা হতো হলো। তখন কিন্তু একটা মেগা স্টাইলের সরে গিয়েছিল। হুম। ফলে তখনই এবারে বিপদ বুঝতে পেরেছিলাম। আর এইটাতে আমি একটা কি হয়েছিল জানিস, আমি এটা মানসিকভাবে একটা স্থির করে নিয়েছিলাম যে 1 বছর আমি এটা করব। আমি শুধু রাজকে বলেছিলাম যে আমার থিয়েটারটা আমি ছাড়তে পারবো না। ওই ফেজেই কিন্তু হ্যামলেট নেমেছে। তো এইটা আমি রাজের কাছে খুব কৃতজ্ঞ থাকবো, এবং যারা ফ্লোর ডিরেক্টর ছিল, যে ছেলেটি, দুজন ছিল, পরে স্বপন ছিল, প্রথমে কি নাম ছিল, ইয়ে খুব ভালো ছেলেটা হ্যাঁ, যে শুরু করেছিল। নামটা মনে পড়ছে ওর মানে ওরা দুজনেই আমাকে অমিত? না না, অমিত না, না অমিত না, আরে যাকে হ্যাঁ সে ভীষণ রকম ভাবে আমাকে হেল্প করেছিল। ফলে একটা বছর আমি স্থির করেছিলাম যে ভাই আমি সিনেমা করব না, যখন একটা মেন রোল করছি মাসে 22টা করে দিন, বাকিগুলো একটু রেস্ট নেব, রিহার্সাল করব। ওরা আমাকে কোনোদিন নাটকের জন্য আটকায়নি। আই ওয়াজ হ্যাপি উইথ দ্যাট। কিন্তু বুঝতে পারলাম যে স্ক্রিপ্ট বল, ভাবনা চিন্তা বল, সেইগুলো মানে ক্রমশ দরকচা পাকিয়ে গেছে। না, এটার আসলে একটা কারণ আছে। যখন তুমি কালপুরুষ করছো, তখন বিজয়গড়ে ধরো পাড়ায় একটা টেলিভিশন, কারেক্ট। তার মানে সেটা হচ্ছে আরবান নিশ কমোডিটি। হ্যাঁ। তার জন্য সেই সেন্সিবিলিটি প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন। আর তখন সিনেমা যেটা মাস প্রোডাক্ট, সেখানে হচ্ছে সখী তুমি কার, বাবা কেন চাকর। এখন মাস মাসটা ঘুরে গেছে টেলিভিশনের দিকে, তাই এখন একেবারেই এটাকে এইটাকে কেটার করছে। হ্যাঁ, বলে মাস বদলায়। সাকসেসফুলি টেলিভিশন করেছে। হ্যাঁ, যাচ্ছি, করবো হয়তো ভবিষ্যতে। হ্যাঁ, ওয়াই নট। মানে হ্যাঁ। আমার 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 আমি আবার অভিনেতা হিসেবে, মানে ধর শিল্পী হিসেবে সত্যি সত্যি মেগা করাটা একটা যন্ত্রণা, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু উল্টো দিকে একজন পেশাদার শিল্পী হিসেবে কিন্তু আমার কিন্তু বহু ক্ষেত্রেই মনে হয় যে ওটা কিন্তু তোমার একটা প্র্যাকটিসও। তুমি একটা বিনা পয়সা ক্যামেরা পাচ্ছ, কতগুলো সহশিল্পী পাচ্ছ রোজ সকালবেলা। এইবারে মানে এটা আমার সৌমিত্রবাবুর কাছ থেকে শেখা, যে সৌমিত্রবাবু তো খুব প্রচুর খারাপ ছবি করেছেন। তখন উনি বলতেন যে যখন আমরা বুঝতে পারতাম যে ছবিটা হাতের বাইরে চলে গেছে, তখন আমি চেষ্টা করতাম যেটা যে এই খারাপ চরিত্রটা থেকে আর কি আমি কি বার করা করতে যায়, পারি, কতটা বার করা যায়। তো আমি গোধূলি আলাপের ক্ষেত্রে সেই চেষ্টাটা করেছিলাম। না অ্যাকচুয়ালি কি হয় যে আরেকটা জিনিস আমার খুব মানে টেলিভিশনের জন্য ভালো লাগে, সেটা হচ্ছে যে আমি যে কাজ, মানে অনেকেই থিয়েটারটা করছে কিন্তু তোমাকে হয়তো কিরকম অন্য, ভাবে ছাড়ে সেটাও একটু জানবো। হ্যাঁ আমাকে না, আমি সত্যি কথা বলবো, মিথ্যে কথা নয়, যে আমি থিয়েটার করি বলে যারা আমাকে, কারণ আমি আগে থিয়েটারে প্রতিষ্ঠিত হয়েছি, তারপর আমি সিরিয়ালে জয়েন করেছি, ফলত কিন্তু যাদের সাথেই আমি কাজ করেছি সবাই কিন্তু আমাকে খুব সম্মান দিয়ে থিয়েটারটাকে প্রায় মানে কখনো আমার, এটার জন্য আমি মানে অবশ্যই আমি অনেক লম্বা সময় কাজ করেছি সুশান্তর সাথে, সুশান্ত দাস, এবং সুশান্ত কোনোদিন আমার আন্ডারস্ট্যান্ডিং ছেলে, অসম্ভব, সুশান্ত কোনোদিন আমাকে বলেনি, ইভেন আমি থিয়েটার নিয়ে বিদেশ যাচ্ছি, হয়তো 3 দিন বাকি আছে, আমি সুশান্তকে বলেছি কি রে সুশান্ত, আমি যে চলে যাচ্ছি কি হবে, তুই যাও দিদি, আমি ঠিক ম্যানেজ করে নেবো। এবার সেটা আমি লীনাদির সঙ্গেও কাজ করেছি, স্নেহাশিসদার হাউসেও আমি অনেকদিন কাজ করেছি, বা যেখানে যেখানে আমি কাজ করেছি কেউ আমাকে কখনো বলেনি যে আমি থিয়েটারের জন্য তোমাকে হয়তো ছাড়বো না। একটা জিনিস পরবর্তীকালে হয়েছে যে গোড়াতে কাস্টিং করার সময় তখন হয়তো হ্যাঁ hesitate ওইটা করেছি, একটা বুঝতে পেরেছিস? মানে যে যে বাবা মনে হয় যে ও রেশমিকে নেবো। রেশমিকে নেওয়া মানে তো ছাড়তে হবে, রিহার্সালে ছাড়তে হবে, বা অথচ শোয়ে তুমি যদি ছাড়তে একটা হবে। দক্ষ অভিনয় চাও, তাহলে তো তোমার বোঝা হচ্ছে সে তার দক্ষতাটা সে practice-টা অর্জন আসবে করবে কোথা কি থেকে? করে। আর মানে আর সবাই তো ভালো সিনেমাতে পাঠ করতে পারছে না। কিন্তু মানে সিরিয়াল করলে আমি যেটা মনে হয় যে অ্যাটলিস্ট অনেকে যেটা হয় যে আমরা থিয়েটার করি, একজন হয়তো থিয়েটার করে, সে হয়তো অফিসে চাকরি করে, বাকি সময়টা দিনের সে কিন্তু সেটাকে পালিশ করার সময় পাচ্ছে না, তার অভিনয় স্কিলটাকে পালিশ করার সময় পাচ্ছে না। আমরা যখন মেগা করি তখন কি হয় যে আমি যে কাজটা পারি সেই কাজটাই আমি করছি, এবং আমি কিন্তু ওই অভিনয়ের চর্চাটার মধ্যেই রয়েছি। এবার এবার
কে কিরকম ভাবে চরিত্রটা করছে, কেউ কিছু না শিখে এসে করছে, কিন্তু অ্যাটলিস্ট আমি তো জানি যে আমি শিখেই করছি, তো আমি আমার চরিত্রটা থেকে, বা তুই যখন করবি তোর চরিত্রটা থেকে আমি যতটুকুনি পারি আমি অভ্যাস করছি সেই জিনিসটা, সেটাকে পালিশ করার চেষ্টা করছি। অ্যাটলিস্ট আমি তো সেটাকে লাকি মনে করি যে আমি যে যে কাজটা করি সেই কাজটা করি রোজগার করতে পারছি। সৌমিত্র চট্টোপাধ্যায় তোমাদের দুজনকেই জীবনে অনেকটাই প্রভাবিত করেছেন। টিকটিকির সময় তুমি কতটা দলে ছিলে? মানে পুরোপুরি আমি তো ফাউন্ডার ব্যাকস্টেজে মেম্বার, না, ফুল ব্যাকস্টেজে। তোমার পারমিশন কোথায় কতটা আছে তখন আমি না বুঝতে না না, পারছি না। ব্যাকস্টেজে আমার পারমিশন ছিল, আচ্ছা। অত ব্যাকস্টেজটা আমি সৌমিত্র কাকুর সাথে পুরোটাই মানে পুরো টিকটিকি মানে এবং ব্যাকস্টেজে এসব হিউজ কাজ Huge আরে থাকে। বাপ রে কাঞ্চন বাপ। ওর মানে বিরাট বিরাট কাজ থাকে। শেষটাই তো ভাবো না, ওই কোঅর্ডিনেশনটা, এই যে এখানে পিছবে ওখানেও হাসতে শুরু করবে, হাসতে শুরু করবে এবং সবটা ম্যানুয়ালি এবং একটা দোতলা বাড়ি সেখানে মানে ওপরে যখন স্টেজটাতেই তো শুরুতেই তো চোখ ধাঁধিয়ে যায়। হ্যাঁ, এবং সত্যসিন্ধু বাবু যখন উঠেছে আমি কস্টিউমটা দেখতাম, ওখানে গিয়ে অনেক জামা কাপড় যখন জামা কাপড় চুড়ে চুড়ে ফেলছে, আবার ইন্টারভেলে সেগুলোকে সব অ্যারেঞ্জ করা, মানে আমরা সবাই পুরো টিম হিসেবে, অ্যাকচুয়ালি নাটকটা করতো দুজন কিন্তু লাগতো 12 জনকে ওখানে। আবার আমরা টিকটিকির ফার্স্ট শো দেখেছিলাম, আমাদের অভিজ্ঞতা ছিল আমরা ইন্টারভেল একবার ভেবেছিলাম শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সাথে সেই শোতে গিয়েছিল রাজা সেন, পাপিয়া সেনও, তারাও ইন্টারভেলে কিন্তু বেরিয়ে এসে গল্প করছে, হঠাৎ আবার ফার্স্ট বেল বেজেছে, আমরা বুঝতে পেরেছি যে মানে আমরা তোমার ডেথ হ্যাঁ ওটাতে কিন্তু একটা শেষ ভেবে শেষ ভাবা নিয়েছি, হয়েছিল, হ্যাঁ। তারপর আবার হুড়ুদ্দুম করে সব দর্শক ফিরে যায়। না, সৌমিত্র কাকুর সাথে সত্যি এক্সপিরিয়েন্সটা একটা, অনেকগুলো দিন তো শুধু কাকু নয়, কাকিমা, পরিবারের সবার সাথে মানে এটা একটা এক্সপিরিয়েন্স, মানে ওটা শুধু যে অভিনয়, সে অভিনয়টা তো আছেই যে আমি সামনে থেকে এরকম একজন বড় অভিনেতাকে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষগুলোই এত শিশুর মতো, এই যে ও মৃণাল জেঠুর কথা বলছিল না, আমি সেটা বলছি যে এখন এরকম মৃণাল জেঠু সকালবেলা ফোন করে, তখন তো ল্যান্ডলাইন আমাদের বেডসাইডে একটা ল্যান্ডলাইন থাকতো, উনি ফোন করে, উনি তো প্রায় রোজই সকালবেলা একটা ফোন করতেন। আমি হয়তো সবে সকালের দিকটা একটু ঘুমিয়েছি, রিদ্ধি হয়েছে, যথারীতি হ্যালো মৃণাল সেন বলছি, এটা উনি বলতেন। এবার মৃণাল যেটুই ফোন করে বলছে না, আচ্ছা আজ দেখলাম অনামনি অঙ্গনা শো আছে, আমি কি আরেকবার দেখতে যেতে পারি, মানে হয় না, মানে কাকুর সাথে অনেক সুইট সুইট মোমেন্ট আছে, কারণ আমরা তখন একসাথে ট্রাভেল করতাম। সৌমিত্র কাকু তো খেতে খুব ভালোবাসতো, আমরা সব ট্রেনে করে একসাথে ট্রাভেল করতাম থিয়েটারে টিকটিকি শোয়েতে আর কি। আমার মনে আছে আমি হয়তো, কাকু তো অনেক কিছু খেতে ভালো, তো সিঙ্গাড়া জিলিপি ভীষণ ভালোবাসতো খেতে, সেই সব খেয়ে উঠেছে হয়তো, আমি হয়তো ওর জন্য দুটো বিস্কুট নিয়ে গেছি, ও হয়তো এসব সিঙ্গাড়া জিলিপি তো কখনোই ভালোবাসতো না। আমার মনে আছে কাকু চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, আমি হয়তো নিয়ে গিয়ে ওকে দুটো বিস্কুট নিয়ে গেছি, কাকু চোখ, কিছু আনলি বুড়ো, দে কি খাবার আনলি, মানে মানুষগুলো না, মানে কোনো সময়, মানে আমি জানি না, মানে এখন খুব রেয়ার এই তখন মানুষ পাওয়া যায় বলে হাওড়ার বড় হাওড়া, আমি বলছি কাকু মানে মানে তখন খিদে পেয়েছে, কেক বেটে সব দেওয়া হয়েছে, কাকু বড় ঘড়ির তলায় দাঁড়িয়ে এবং খাচ্ছে, লোকজন জমে গেছে, আমি দেখছি নাকে ক্রিমটা এরকম ভাবে লেগে আছে, আমি কাকু নাকে ক্রিম লেগে আছে, কি বলছিস, মানে কাকুর কোনো খেয়ালই নেই, খিদে পেয়েছে। উনি স্টার না সৌমিত্র চ্যাটার্জি। এবার একবার ঠিক হলো যে আমরা ফিরবো, আর কিছুতেই বাবানকে ছাড়তে চাইতেন না, আমরা ফিরবো হচ্ছে, আমরা তো তখন জেনারেল কম্পার্টমেন্টে ফিরি, তখন তো আর আমাদের পয়সা নেই, আমরা দলের ছেলেমেয়েরা জেনারেল কম্পার্টমেন্টে ফিরবো, ওনার জন্য কাকু, এবার বাবান বলেছে যে কাকু আমিও ওদের সাথেই ফিরবো, তাহলে আমিও ফিরি, আমিও, আপনি জেনারেল কম্পার্টমেন্টে কিভাবে ফিরবেন, না আপনি বুঝতে পারছেন আপনি ফিরলে কি হবে, আমি যদি একটা টাওয়েল দিয়ে মাথাটা এরকম ভাবে ঢেকে রেখে দিই, মানে এটা কোনো, মানে ভাবতে পারিস যে এখন কোনো স্টার এরকম ভাবে কথা বলতে পারে যে আপনি টাওয়েল দিয়ে ওইভাবে মাথা ঢেকে যেতে পারবেন না, এটা হয় না, পারে না। এখন কোন স্টার এভাবে ভাববে, মানে ওই স্ট্রেচারের মানুষ, সত্যি মানুষটা আশ্চর্য মানুষ ছিল, কথা বললে মনে হতো মানে আমি রূপকথা নয়ের সময় যে পেয়েছি কাছে, মনে হচ্ছে ইয়ারের সাথে বসে আছি, গপ্পবাজ ইয়ার একজন, তার ফিল্মোগ্রাফি তার কিছুই, হ্যাঁ খুব ভালোবাসতেন গল্প করতে।
তোমার যখন টেলিভিশন থেকে ডিসাইড করলে যে সিনেমায় যাবে, ওই সময় কি কোনো আর্থিক চ্যালেঞ্জ এসেছে? না, আর্থিক তোমার চ্যালেঞ্জটা কি এসেছিল 98 সালে, জানিস। 98 যখন ঋদ্ধি যে বছর হয়েছিল, সেই বছরটা আমার খুব খারাপ যায়। এবং তারপরে ওই রকম একটা খারাপ ফেজ আমার 2020-21 একবার গেছে, এই সম্প্রতি 19-20-21, এই 2.5-3 বছর আমার খুব খারাপ গেছে প্রফেশনালি। আর সব থেকে খারাপ গেছিল যে বছর ঋদ্ধি জন্মেছিল 98-এ। কাজ নেই মানে নেই। হুম। তখন অলরেডি আমি টেলিভিশনে পরিচিত মুখ, কারোর কাছে কাজ চাইতে পারছি না, কিন্তু কোনো কাজ নেই, মানে আর নেই। আমার কাজের পারমিশন নেই। এবং হুম। নেই মানে নেই, ও কাজ করছে মানে, এবং ওর গয়না এক একটা করে চলে যাচ্ছে, এবং সেই গয়না থেকে থিয়েটারও হচ্ছে। এবং সমস্যাটা হচ্ছে তখন, এবার আচমকা অগ্রগামী থেকে আমাকে যাত্রার অফার দিল। ওই বছরের যাত্রা সাইড করেছে। করেও ছিলে? হ্যাঁ, একটা হুম। সিজন করেছিলাম আচ্ছা, অগ্রগামীতে। হ্যাঁ। কিরম লেগেছিল তোমার যাত্রা, এই মিডিয়ামটা? ভালো লাগেনি, কারণ বাবা যে যাত্রাটা করতে গিয়েছিলেন, বাবার যাত্রাতে ধর আমাদের বাড়িতে একটা সময় ছিল যখন বাবা যাত্রা করে বাড়িতে উপার্জন করেছেন। সেই পালাগুলো কি ছিল? গণদেবতা, হুম। বনপলাশীর পদাবলী, বঙ্কিমচন্দ্রের রজনী, নিহারঞ্জন গুপ্তর উল্কা। তুমি তখন ওই আমি যখন গেছি তখন অলরেডি যাত্রাতে হিন্দি সিনেমার ইনফ্লুয়েন্স চলে এসেছে, ফলে ইট ওয়াজ এ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছিল সে বছর যাত্রাটা। এবং ওই যাত্রাটা আবার ফেজটা শেষ হয় সন্দীপ রায়ের গোলাপী মুক্তা রহস্যতে আমি একটা পাঠ করি, আমার ওই আবার কাজগুলো ফিরতে শুরু করে। ওই একটা বছর ভয়ানক খারাপ গেছে। তুমি এই যে 19-20-21 বললে, হুম। তোমার প্রফেশনালি খারাপ গেছে, 1984টা কোন সালে মঞ্চস্থ করলে? 2017, 2017। মানে ওটা দেবেশ করেছে। হ্যাঁ, দেবেশ দা করেছিল। হঠাৎ কেন মনে হলো স্বপ্ন সন্ধানীতে তুমি বাদ দিয়ে, মানে অন্য কোনো ডিরেক্টর আমাদের এত বহুদিনই বছরের মনে হচ্ছিল লেগেসি? আমাদের না, তোমার মনে হচ্ছে। হ্যাঁ, আমারই হয়তো মনে হয়েছিল যে মানে আমি শুরুতেই বলেছিলাম এটা কেন করছো, হ্যাঁ, গোপালপুরে এটা বলেছিলাম। হচ্ছে ওর। হ্যাঁ, না, আমার মনে হয়েছিল যে আমার দলের ছেলে মেয়েরা যদি আরেকজন ডিসিপ্লিনার একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করে, তাহলে কোথাও সেটা ভালো হবে, সেইটা ভেবে করা। সেখান থেকে কিছু কমপ্লিকেশনস তৈরি হয়, দল ভাঙে। কিন্তু মানে সেটা সত্যি দেবেশকে দোষ দেওয়া যায় না, সেটা কোথাও আমাদের সাংগঠনিক কতগুলো দুর্বলতা ছিল, বা আমাদের সংগঠনের ভেতরে থাকা কিছু ছেলে মেয়েদের একটা অদ্ভুত অ্যাসপিরেশন ছিল। তাদের কোথাও হয়তো মনে হয়েছিল যে বাবান্দা বা স্বপ্ন সন্ধানীটা ছেড়ে দেবে এবং স্বপ্ন সন্ধানীটা আমরা টেক ওভার করবো, এরকম একটা স্মল সেকশনের মাথায় ছিল। সেটাও তারা বোকামি করেছিল, কারণ দেবেশ আবার তাদের খুব একটা পাত্তাও দেয়নি। দেবেশের ইনভাইটেড ডিরেক্টর হিসেবে কাজ করতে এসেছিল। এবং সেই বছরই আমরা তারায় তারায় করি। ফলে সাইমultaneously আর দুটো দেবেশ প্রোডাকশন শুধু চলছে। ট্যাকটিক্যালি একটাই ভুল করেছিল, সেটা আমি নির্দেশক হিসেবে নয়, ভাবনা চিন্তা দিক থেকে, সেটা হচ্ছে যে ও একটা বড্ড এক্সপেন্সিভ প্রোডাকশন করে ফেলেছে। সেই প্রোডাকশনটাও সত্যি দারুণ করেছিল, কিন্তু সেই এক্সপেন্সটা পার শো যে কস্ট, তুই তো থিয়েটার ইকোনমিক্সটা বুঝিস, যে নাটক তৈরি করতে একটা খরচ হয় আর পার শো একটা কস্ট, রেকারিং কস্ট। সেই রেকারিং কস্টটা যদি তোমার হাতের মধ্যে না থাকে তাহলে করা যায় না। ফলে থিয়েটার তৈরি করার সময়ও কষ্টটা হাতের বাইরে বাইরে চলে গেছে। ফলে সেইটা 3-4টে শোয়ের পর ওরা বুঝতে পারলো রেভিনিউটা উঠছে, ফলে আমরা টাকা স্পেন্ড করেও খুব একটা কিছু লাভ হয়। তারায় তারায় যেহেতু প্রসঙ্গে এলোই, এবার তারায় তারায় নিয়ে কথা বললে সমুদ্রের মৌন, মুখোমুখি বসিবার, তারায় তারায়, মাল্যবান, কোনো না কোনো ভাবে কবিতার দ্বারা ইন্সপায়ার্ড, বা কবির টেক্সট, শ্রীজাতর টেক্সট, মাল্যবান জীবনানন্দ দাশের টেক্সট, বা কবি বিষ্ণুদের সমুদ্রের মৌনতে। তো হোয়াট ইজ ইট উইথ কৌশিক সেন, স্বপ্ন সন্ধানী অ্যান্ড কবিজ টেক্সট, সেটা কোথাও ওই প্রথম পার্থ বুদ্ধদেব বসুর কাব্য নাটক থেকে কোথাও একটা করা, এবং বাবার কাব্য নাটকের তপস্বী তরঙ্গিনীতে অভিনয় করেছিল। আমরা অনামী অঙ্গনা করেছি, কলকাতা ইলেকট্রা করেছি। ফলে ওই কবিতা বা কাব্য নাটকের প্রতি একটা ঝোঁক আমার বরাবরই ছিল, সেটা বাবার কারণেই তৈরি হয়। এবং সলিল বন্দ্যোপাধ্যায়, আমি নিজেও তার ছাত্র। হ্যাঁ, এবং তুই জানিস কি অসামান্য একটা মানুষ, উনি আমাকে খুব ইনফ্লুয়েন্স করেন। সুখদা লজ, হ্যাঁ, সুখদা লজ, সেটা আমাদের একটা খুব মানে চমৎকার জায়গা আর কি। তো এইগুলো নিয়ে, এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা শোনা, ওর আধুনিক কবিতার প্রতি যে অনুরাগ, নিজের কবিতা লেখা, সেই সূত্রে শক্তি চট্টোপাধ্যায়, সুনীলের কবিতা, শঙ্খবাবুর সঙ্গে আলাপ হওয়া, জয় গোস্বামীর সঙ্গে আলাপ হওয়া, এই সবটা ভীষণভাবে আমাকে ইনফ্লুয়েন্স করে, আচ্ছন্ন করে, এখনো করে। ফলে এখনো
মানে একটা কবিতা থেকে আমি একটা নাটকে ঢুকে যেতে পারি অনায়াসে। আর একটা কবিতা একটা নাটকের দৃশ্য তৈরি করতে আমাকে সাহায্য করে, বা একটা কবিতা আমাকে হেল্প করে একটা অ্যাক্টরকে বোঝাতে, মানে সেখানে এক্সাম্পল দিয়ে হয়তো আমি বোঝাতে পারছি না, একটা কবিতা দেখলাম বলে দিলে। আমি বলছি থানা থেকে আসছি শেষটায় স্মৃতির শহর চলে এলো, কি আশ্চর্য স্মৃতি ভাবে। শহরটা আশ্চর্যভাবে চলে, যেটা কাঞ্চন বলে, অথচ সেটা কিন্তু কবিতার মতো করে বলে না, না, এমন dialogue এ বলে আছে। ডায়লগের মতো করে বলে, যেন ওই তিনকড়ি হালদারই হুম, বলছে। হুম। তো এইটা মানে এইটা বলতে পারি যে এটা কোথাও কবিতার যে সম্ভাবনাটা খুলে দেয়, সেই সম্ভাবনাটা অযুত নিযুত সম্ভাবনা। সেইটার মধ্যে কোথাও থিয়েটারের সঙ্গে তো একটা কাব্যর যোগ আছে ভীষণ রকম। সারা পৃথিবীতেই যখনই কোনো ভালো থিয়েটার তৈরি হয়েছে, হুম। সেটা কাব্যের সঙ্গে একটা তার নিবিড় সংযোগের ফলেই তৈরি হয়েছে। তোমার এখনকার ডিরেক্টরদের মধ্যে কাদের সাথে কাজ করে সত্যি তোমার? আমি ডিরেক্টরদের সঙ্গে তো খুব কাজ করিনি নিজের দলের বাইরে, না সুমনের না, আমি সঙ্গে মূলত। না, থিয়েটার না, বলছি না, এটা সিনেমা সিনেমার যাচ্ছে। ও সিনেমার কথা বলছিস। সিনেমায় এর মধ্যে সত্যি সত্যি আমি মনে করি আহ, আহ, সৃজিতের যে সিনেমা বানানোটা, মানে মানে ও কিন্তু সিনেমা যেটাকে বলে ওই যে বর্ণ, এইটা সৃজিত পারে। হুম। মানে এবং তুই জানিস, সেটা আমরা হয়তো সৃজিতকে বহুবার আমরাও বলেছি, হুম। যে সৃজিত অনেক সময় শক্তি ক্ষয় করে হুম। অতিরিক্ত কাজ করতে গিয়ে, কিন্তু মৃণাল সেনটা দেখে আমরা বুঝতে পারি যে ও কি কাজ করে। পদাতিকটা মানে মানে আমি কেঁদেছি বসে বসে। এক্স্যাক্টলি আমাদের তাই হয়েছে, হুম। এবং ঋদ্ধিও তাই, মানে হতভম্ব হয়ে গেছি আমরা। মুশকিল মজার ব্যাপার হচ্ছে এমন কোনো ঘটনা নেই যেটা আমরা জানি না, এক্স্যাক্টলি, কিন্তু তাও তাও কি হ্যাঁ। করে, কিরম ভাবে মুভ করিয়ে দিয়েছে। মানে এবং ইন্টারভেলটা যেখানে হয় না, মানে মানে উঠে আমরা কফি খেতে যেতে পারছি না। ফলে এইটা সৃজিতের মজা, এবং আমার মনে হয় যে ও এবার যদি একটু সংখ্যাটা কমিয়ে দেয় কাজের, সেটা সবার দিক থেকে ভালো হবে। কিন্তু সব থেকে অরিজিনাল আমার মনে হয় তুই এগ্রি করবি, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। মানে আমার মনে হয় যে ভাবনার দিক থেকে যে স্বকীয়তাটা, সেইখানে কৌশিক কোথাও একটা মাস্টার। মানে সেইটা কোথাও যে ওই, মানে আমি একটা নতুন ভাবে একটা গল্প বলবো, মানে গল্প বলাটা তো আমাদের একটা কিরম বলবো, একটা আমাদের একটা Art, ট্রেডিশন, একটা একটা আর্টও art। বটে। সেই অভিনবত্বটা কৌশিক কোথাও, এবং কৌশিকের ক্ষেত্রে আমার সাম্প্রতিক দু একটা কাজ দেখে মনে হয়েছে যে এই চাপটা তো ইন্ডাস্ট্রির উপর একটা কাজ করছে, তুই জানিস যে কম সময় একটা ছবি শেষ করতে হবে, টাকা তুলতে হবে। টাকা তুলতে হবে। কৌশিকের একটা ফেজ অব্দি এই টাকা তোলার দায়টা বোধহয় ছিল না, সেইটা একদম সম্প্রতি হয়তো একটা দুটো ছবিতে আমার মনে হয়েছে যে ওই দায়টাও ও নিতে হয়তো বাধ্য হচ্ছে, কিন্তু সেটা ওর মতো পরিচালকের না নিতে পারাটাই আমার বলবো সব থেকে ভালো। কিন্তু এরকম নিশ্চিন্তে তো আমরা কেউই কাজ করতে পারছি না, ফলে কৌশিকও হয়তো পারছে না, কিন্তু এই সুযোগটা ওর পাওয়া উচিত। না হলে কিন্তু আমরা কৌশিককে যার কাছ থেকে যে যে ছবিগুলো পেয়েছি, তুই ওই ফেসটা ভাব, অপুর পাঁচালী, শব্দ, শব্দ, নগর কীর্তন, বাচ্চাদের ছবিটা। ছোটদের ছোটদের ছবি। ছবি। না না, ছোটদের ছবি না, আমি ছোটদের ছবিটা তো আছে, আমি বলছি যেটা গৌরবদের ডেবিউ হলো। ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কি ভালো, রং মিলান। রং রং মিলান। মিলান। খুব ভালো আচ্ছা, ছবি। তারপরে তুই একদম পরের দিকে মানে এটা তুই ভাব যে আমি ইভেন আমি বলবো যে এটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, লক্ষ্মী ছেলে। মানে ওর যে ইউনিকনেসটা, সেটা মানে ওর আরেকটু স্বাধীনতা লাগবে আর কি, মানে ওই প্রেশারটার মধ্যে ফেলে দিলে মানে হয় না কোনো। অতনু আমি বলবো যে আরেকটা ধরনের জনারের ছবি বানায়, সেইটা মানে ওর মতো করে, কিন্তু ও কিন্তু আনকম্প্রোমাইজিং। খুবই। গুরুদি, তোমাকে সিনেমায় কবে দেখবো ঠিক করে, বা সিনেমার লোকেরা তবে কবে তোমাকে চোখ তুলে দেখবে? সেইটা তো তাদেরই জিজ্ঞেস করার কথা আমার, যে কে কবে চোখ তুলে দেখবে। কারণ দেখ, আমার থিয়েটার সবাই দেখে গেছে। সেটাই তো, অনাম এবং অঙ্গনা থেকে যদি ধরি, সেখানে মৃণাল সেন থেকে শুরু করে আজ অব্দি সবাই দেখছেন। না না, সেটা সত্যি সবাই দেখেছে, এবং সবাই যে গুণমুগ্ধ। সময় আমার পারমিশন ছিল না, সে সময় কিন্তু মৃণাল জেঠু আমাকে বলেছিলেন যে তুমি কখনোই অভিনয় করবে না। তো তখন আমিও খুব না না না, আমি শুধু থিয়েটারই করবো এরকম বলেছিলাম আর কি। উনি খুব আফসোস করেছিলেন তার জন্য, কিন্তু তারপর তো উনি নিজেই কাজ করা কমিয়ে দিলেন। কিন্তু আমি সৃজিতের সাথে কাজ করেছি, শিবুর সাথে কাজ করেছি, শিবু নন্দিতাদির সাথে কাজ করেছি।
কিন্তু সত্যি সেই রকম একটা যে কাজ চরিত্র করতে বা পারে সেই চরিত্রটা হুম। সত্যি সেই পায়। চরিত্রটা আমি সত্যি এখনো সেরকম চরিত্র আমি এখনো পাইনি। এবার তো সেটা পরিচালকদেরই জিজ্ঞেস করতে হবে যে তারা কবে আমাকে দেবে। কটা শক্তিশালী চরিত্র লেখা হচ্ছে, তার মধ্যে কটা আসবে, তার মধ্যে কটা বাজবে, সে মানে সে খুব কঠিন পরিস্থিতি একেবারে। এইবার একটা খুব এমন প্রশ্ন যেটা না করলেই নয়, ঋদ্ধি সেন। আমার আরেকটা স্মৃতি হচ্ছে স্কুপ বলে একটা রেস্টুরেন্ট ছিল লাইট হাউসের স্কুপ, কাছে, হ্যাঁ সেখানে তোমরা তিনজন আর ঋদ্ধি তখন এইটুকুনি, ঋদ্ধিকে মানে বাবানদা প্যাম্পার করছে লাইক এনিথিং, খুব প্যাম্পার করতে না। তো ঋদ্ধিকে এখন যখন দেখো কেমন লাগে, কেমন তৈরি হয়েছে মানুষটা? সেটা তো তোরা সবচেয়ে ভালো বলতে পারবি যে মানুষ হিসেবে কেমন সেটা তৈরি তো আমরা হয়েছে। বলবোই। আমি খুবই গর্বিত এবং গ্লোটিং, দেখো আই এম গ্লোটিং। কিন্তু আমি শুনতে চাই যখন বাবা মার পার্সপেক্টিভটা, যখন বাবা আমার পার্সপেক্টিভ থেকে যে ও অনেক বেশি মা নেওয়াটা মানে ওটা মানে হ্যাঁ, মামাস বয়। খুব হুম। মামাস বয়। কিন্তু হ্যাঁ আমি বুঝতে পারি যে বয়সের সাথে সাথে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে সহজের ঠিক যেরকম বদলাতে বদলাতে যায়, মানে বড় হওয়ার সাথে সাথে একটা সচেতনতা কাজ করে, তো নিজেকে কম প্রকাশ করব, হুম কখনো আবার হুম বেশি প্রকাশ করব, নানান রকম ফেজের মধ্যে দিয়ে দেখবি যাবি হুম। আর কি। তাহলে এখন যেটা বুঝতে পারি যে মানে ওর একটা যেটা আছে যে সেটা হচ্ছে যে ওর বাড়িটাকে খুব প্রয়োজন, মানে আমাদের দুজনের প্রেজেন্সটা ওর কাছে খুব ইম্পর্টেন্ট। মানে যেমন সুরঙ্গনাকে ওর দরকার, তেমনি আমাদের দুজনের হ্যাপি থাকাটা এবং সেটা মনে হয় তোমাদের সবারই এই একটা কমন কমন জিনিস একটা আছে, জিনিস আছে। হ্যাঁ। যে আর মানে মানে আরেকটা হচ্ছে যে সত্যি সত্যি ও মানে যে যে ভাবনা চিন্তা করে, যেভাবে কাজ করতে চায়, যে স্বপ্নগুলো দেখে, এবং এটাও তো বয়সেরই একটা ধর্ম, তুই বুঝতে পারবি যে মানে অনেক রকম মানে তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও একটা বয়স থাকে যে বয়সে স্বপ্ন দেখাটা ফুরোয় না। হুম। ঋদ্ধিরা সেই বয়স দিয়ে যাচ্ছে এখন। একদম। ফলে শত ডিসিলিউশনমেন্ট সত্ত্বেও কিন্তু মানে ও না চাইলেও স্বপ্নটা দেখছে, মানে ওরাই তো আছে যারা ওরাই এই তো আকালে আছে, হ্যাঁ। এই আকালেও স্বপ্ন। ফলে ও মানে ওরা ওই ফল অফ দ্য হাউস অফ আশার্স হুম, বারবার দেখে দেখে, হুম। মানে ওর যে প্রিয় ঋদ্ধির প্রিয় একটা মানে ছবিগুলো। ঋদ্ধি সত্যি এটা ছবি দেখার ক্ষেত্রে ওর যে আমরা ও বহুবার যেটা ক্ষেত্রে ওকে করে জিজ্ঞাসা করি যে কেন বারবার বারবার দেখছিস? একই জিনিস দেখছিস কেন, সে- ও সেটা সবসময় বলে যে যেমন ও গডফাদারের একটা খুব গডফাদার 2 এর একটা খুব উদাহরণ দেয় আর কি, যেখানে প্রথম আল পাচিনো গুলিটা চালায় আর কি। সেটা অডিশন সিন ছিল আর কি, মানে এবার in the sense- সেইটা বাবিয়া বলে যে আমি অন্তত 21 বার 22 বার দেখি, কারণ আমি যদি এক্স্যাক্টলি ওই চোখটা না দেখি যে ঠিক গুলি চালানোর আগের মোমেন্টে আমরাও বুঝতে পারছি না গুলিটা চালাতে পারবে হুম। না পারবে না। বলছে ও যেটা খুব বিশ্বাস করে যে একটা অভিনয়কে বারবার বারবার, মানে সেইরকম অভিনয়কে অবশ্যই, সেটা যদি দেখা যায় তাহলে ও তো বলে যে আমার কোনো ফিল্ম স্কুলেরই দরকার নেই, তো আমি বলছি যদি যে মাস্টার ক্লাসেস দেখতে পারি। এবং এখন সত্যি এখন তো আমরা ন্যাশনাল থিয়েটারও ইউটিউবে দেখতে পাই, সবই। এবং ও বলে যে দেখার থেকে ইম্পর্টেন্ট ক্লাস আর কিছু হতে পারে না। ফলে এই আমিও বিশ্বাস করি। হ্যাঁ মানে এই এই দেখা বা এই এই বিশ্বাসটা নিয়ে যে বাচ্চারা কাজ করে, তারা একটা তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া উচিত আর কি, মানে সেইটা আমি আর রেশমি চেষ্টা করি আর কি, দেখা যাক কি হয় আর কি। মানে এটুকু আমি বলতে পারি, হি ইজ ভেরি কনসার্নড অ্যাবাউট আস, হি ইজ কনসার্নড অ্যাবাউট সোসাইটি, ওর মতো করে ও রিয়াক্ট করে, হি ইজ কনসার্নড অ্যাবাউট হিজ আর্ট। দেখা যাক। দেখো আমি তো ওকে ছোটবেলায় স্টেজে দেখেছি, বীর পুরুষ দেখেছি, কিরকম সাংঘাতিক পারফর্মার আমরা তখনই দেখেছি। তা সত্ত্বেও নগর কীর্তনের সময় কিন্তু আমি চমকেছি। হ্যাঁ। এই চমকানোটা তোমাদের হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হয়েছিল না? হয়েছে। এটা কি করেছিল বলো তো, ব্যাপারটা কি করেছিল, মানে ওইভাবে মহিলার সাইকিতে ঢোকাটা মানে কিভাবে? এইটা না মানে ওর এটা না নিজেরই প্রসেস, process, মানে এই প্রসেসটা মানে কিন্তু কারোর এটা সঙ্গে এমন নয় আলোচনা যে ও হয় না, কারণ আমাদের কারোর আমরা সাথে আলোচনা আমরা করেছে। কোনোদিন এই ধরনের চরিত্র কেউ করিনি, মানে আমি তো করিনি। হুম। বা ওর ওর একটা হেল্প করেছিল ওকে এডি রেডম্যানের পারফরমেন্সটা, আচ্ছা।
খুব ইনফ্লুয়েন্স Danish করেছিল, Girl। ড্যানিশ ড্যানিশ গার্ল, গার্ল। ওটা ওকে খুব ইয়ে করেছিল। আর ওই যে আরেকটা না ও খুব প্রথমবার অবজার্ভ করতো, মানে ও প্রথমবার আমাকে আর নবকীর্তনটা হবার পরে সুরঙ্গনাকে, পিছিয়ে গিয়েছিল, জানিস তো? হ্যাঁ জানি হ্যাঁ, জানি। ওই সময়টা ও এইটা করেছিল। মানে জি। ও খুব অবজার্ভ করতো যে আমি বা সুরঙ্গনা একটা কাঁধে ব্যাগ নিয়ে বেরোলে ঠিক কিভাবে বেরোবো, বা আমরা বসার সময় এই যে এখন ধরে হুম। যেভাবে বসে আছি আর ও একই রকম পা তুলে বসে আছে, কিন্তু ডিফারেন্সটা আমার আর ওর মধ্যে কি, ছোট যে ডিফারেন্স। ছোট ছোট যে difference। যে ডিফারেন্সটা, এইগুলো ও খুব মানে, বা একটা কিছু খেয়ে হয়তো মুখটা মুছলাম, হুম। সেইটাও খুব সুরঙ্গনাকে আর আমাকে খুব ক্লোজলি অবজার্ভ করেছে, যে এইটুকুনি আমরা বুঝতে পেরেছি, বাকিটাও কিভাবে প্রিপেয়ার করেছে সেটা কিন্তু সত্যি আমাদের সাথে না, একবার আরেকটা মানে জিনিসও বলে, এমন, যেটা হচ্ছে মানে কেজি হ্যাঁ, বেস্ট exact। স্ক্রিপ্টস, ফলে এবং কেজির কেজিটা খুব গাইডেন্স। আর আমার ওই ওই মুহূর্তটা যখন কুচকুচোতের মিউজিকটা বাজে, ওই যে উঠছে, এখান দিয়ে উঠছে, ওখান দিয়ে বাঁশিটা বাজছে, মানে কি সুন্দর একটা মুহূর্ত তৈরি করেছিল আসলে কেজি একজন ওইটাতে। ভালো পরিচালকের গাইডেন্সে যদি একটা ভালো চরিত্র হয়, আর একটা ভালো চরিত্র যদি, প্রহস্পর্শ যাকে বলে, হ্যাঁ, সব মিলিয়ে গেছে। যদি সেই রকম পরিচালক না পায় তাহলে কিন্তু সেটা কখনোই ফুটে বেরোতে পারে না আর কি। আমি এবার দুজনকে আলাদা আলাদা করে একই প্রশ্ন করছি। হুম। ট্রুথ অফ অ্যান অ্যাক্টর, একটা চরিত্র, এনি চরিত্র, আমার তুমি, আমি যদি বলি দ্রোহকাল, দ্রোহকালে যে ভাইয়ের চরিত্রটাও করেছিলে সেটা অনবদ্য ছিল, মানে এটাতে নায়ক তো তুমিই ছিলে, কিন্তু ওই নেগেটিভ চরিত্রটা উইথ ড্যাশ অফ হিউমার, এরকম যে কোনো চরিত্র যখন তোমরা কনসিভ করো কিভাবে, কি প্রসেস দিয়ে যাও? একটা সময় খুব প্রসেস নিয়ে ভাবতাম, এখন মানে প্রসেসটা যত বয়স বাড়ে, দ্রোহকালের সময় থেকে আমি বলছি, তখন প্রসেসটা বাদ দিয়েও মুহূর্তটা আমার কাছে কি করে ধরা দিচ্ছে, মানে সেই মুহূর্তটা বুঝতে পেরেছি, মানে ওই চরিত্রটা ওই দিন, এমনকি ধর রবীন্দ্র সদনে যে মুহূর্তটা তৈরি হচ্ছে, আবার পরের দিন একাডেমিতে যে মুহূর্তটা তৈরি, দুটো কিন্তু আলাদা মুহূর্ত, আমি মানুষটাও আলাদা। ওই মুহূর্তকালটাকে অনুভবটা করতে করতে যাওয়ার চেষ্টা করি অনেক বেশি, দেন একটা কিছু থিওরাইজ করে রাখলাম, সেটাকেই আনলাম, সেটার থেকেও সেই মুহূর্তে ওই লোকটা কিভাবে মঞ্চে রিয়াক্ট করবে বা ক্যামেরার সামনে রিয়াক্ট করবে, এটা নির্ভর করছে সেই দিন ও আমি কিভাবে, কারণ আমি এটা ভীষণ বিশ্বাস করি এখন, যে আমি হয়তো সেদিনকে কিছুই করছি না, বাড়িতে রান্না করছি, রান্না বান্না করে হয়তো শো করতে গেলাম, আর একদিন হয়তো আমি শো করতে গেলাম, যেদিন হয়তো শুটিং থেকে শো করতে গেলাম, আর একদিন হয়তো এমন একটা ডিস্টার্বিং নিউজ আমি পেয়েছি, বা আমার আশপাশে সমাজের যা যা ঘটছে সেখান থেকে আমি এতটা ডিস্টার্ব হয়ে গেছি, সেটা একটা দিন। আবার এমন হয়তো এমন একটা দিন যেদিনকে আমি খুব হাসি খুশি উৎফুল্ল আছি, সেদিন গেলাম। তো এই 4টে কি 5টা দিন কি 10টা দিন, প্রত্যেকটা, আমরা যেহেতু থিয়েটারের এটা একটা সুবিধেরও দিক আর অসুবিধেরও দিক, সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন ওই চরিত্রটা নতুন করে বাঁচছি মঞ্চেতে। সিনেমা তো হয়ে গেল, আমি তো আর ওটা ফিরে পাবো না, কিন্তু আমি প্রত্যেকদিন সুযোগ পাচ্ছি যে আমি আর একবার মঞ্চে ওই চরিত্রটা হয়ে বাঁচার জন্য। নদীর জল বদলে গেছে একদম, এবং সেদিন আমি মানুষটা এক নেই। নিশ্চয়ই ও যেটা বলছিল রবি জেঠুর ব্যাপারেতে, সেটা হচ্ছে যে একটা চরিত্র তো একটা তারে বাঁধা থাকবে নিশ্চয়ই, মানে তুমি তো সেই ডিসিপ্লিনটা ভেঙে বেরোতে পারো না, কিন্তু আবার যদি আমি সেই চরিত্রটা এমন বসিয়ে ফেলি নিজের ভেতরে যে আমি আর কোনোদিন সেটা চেঞ্জ করছি না, আমি রিপিট করছি নিজেকে, সেটা খুব কাজের কথা। সেটা আবার কাজের কথা না, যে আমি প্রত্যেকদিনই মানে আমাকে ওই স্ট্রাকচারটার মধ্যে নিশ্চয়ই যে কম্পোজিশনটা হয়ে রয়েছে, যে চরিত্রের যা সংলাপ আছে, সেটার বাইরে আমি বেরোচ্ছি না, কিন্তু সেদিনের মানুষটা আর আগের দিনের মানুষটা বা তার আগামী দিনের মানুষটা এক হতে পারে না। হয়তো সেই সময় তার ভেতর থেকে অভিনয়টা কিভাবে বেরোচ্ছে, এটা ওই স্ট্রাকচারের মধ্যে থেকেই, দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার কাছে একটা সাংঘাতিক জিনিস মনে হয়। ইম্পর্টেন্টের কথা, একটা ইম্পর্টেন্ট নাটকের কথা মাথায় এলো, নির্ভয়া। নির্ভয়ায় পারফরমেন্সটা মানে, এবং নির্ভয়া নাটকটা করা, তুমি তো বলছো সমসাময়িক রাজনীতির একটা প্রভাব থাকে, সেই সময় নির্ভয়াটা করা কেন, এবং
নির্ভয়া নির্ভয়া অবশ্যই তো এখনো ভীষণ করার মতো নাটক। নির্ভয়াটা তখন আমি বুঝতে পারি তখন কাশ্মীরের ব্যাপারটা শুরু হয়ে গেছে এবং আমরা নির্ভয়াটাকে ফেলেছিলাম কাশ্মীর এবং ব্যাকড্রপে। আমি মোনালিসার ক্যারেক্টারটার একটু ব্যাখ্যা চাইবো। ক্যাটরিনা ক্যাটরিনা ওই ক্যাটরিনা যে কোনো ডায়লগ ছাড়া। না ডায়লগ ছাড়া মানে কি বলতো এমনি ওটা ব্রেস্টেই হ্যাঁ আছে। তার মধ্যে যেটা অ্যাডিশনাল ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে যে আমরা একটা পড়েছিলাম সেই সময়, সেটা হচ্ছে যে কাশ্মীরে তখন একটা কার্টুনিস্ট, একজন বিখ্যাত কার্টুনিস্ট আছেন, তার একটা বই আছে যেখানে উনি কাশ্মীরকে রিপ্রেজেন্ট করছেন কাশ্মীরি হরিণদের দিয়ে, হুম, যে যাদেরকে হরিণ বলা হতো হাঙ্গুল। হাঙ্গুল, হাঙ্গুল সে বলা হয়। হাঙ্গুলরা ক্রমশ কমে আসছে। এটা ছিল একটা ইংরেজি দৈনিকের হেডলাইন। হুম, আর তার পাশে খুব ছোট করে ছিল যে কাশ্মীরে যেদিনকে এই হরিণ মারা যাওয়া নিয়ে শোক পালন হচ্ছে, ছোট কলমে সেখানে অন্তত 35 জন মারা গেছে। তো সেই জায়গা থেকে আমরা ক্যাটরিনকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম যে একটা ওইরকম একটা বোবা হাঙ্গুল হাঙ্গুলের মতো হুম, একটা হরিণী, যে যাকে নির্ভয়া সারা জীবন বয়ে বেড়ায়। এবং কোথাও মানে দুটো ছেলের থেকেও কোথাও এই চরিত্রটির প্রতি মাদারের টা রয়ে যায় দাগ। নির্ভয়ারও তো খুব ফিজিক্যাল এক্সশনের ব্যাপার ছিল প্রচন্ড। খুব। আমার তো দেখে ক্লান্ত লাগতো, মানে সত্যি হ্যাঁ বলতে। না সত্যি খুব খুবই একটা চরিত্রটাই এমন, অ্যাকচুয়ালি ব্রেস্ট করার একটা আলাদাই মজা আছে আর কি, মানে সেটার অভিজ্ঞতাটা আবার সম্পূর্ণ আলাদা। হুম, হুম। এবং সত্যি মাদারকারে যে মাদার করা, সেটা যেমন শারীরিকভাবে আহ, যেমন আমাদের রিদ্ধি একটা খুব সুন্দর মানে ওই যে গাড়িটা নিয়ে মাদার ট্রাভেল ওই করে, হ্যাঁ যে গাড়িটার মধ্যে প্রথম থেকে ওর 2 ছেলে মেয়ে সবাই থাকে এবং শেষে দেখা যায় যে 2 ছেলে মেয়ে 3 ছেলে মেয়েই মারা গেছে। হুম। কিন্তু মাদার কিন্তু ওই গাড়িটাকে ছাড়ে না, হুম, ওই গাড়িটা নিয়ে আবার রেডি হয় আর একটা যুদ্ধে আবার বিজনেস করার জন্য। হুম। হুম, রিদ্ধি আমাদের এবারের অ্যানিভার্সারিতে হেলেন ওয়াইগেলের একটা ছবি প্রেজেন্ট করেছে ওই গাড়িটা নিয়ে আর কি। তো সত্যি ওটাতে এত শারীরিক দক্ষতার দরকার পড়ে আর কি, ভদ্রমহিলা সারাক্ষণ কাজ করেন তো, হ্যাঁ, এবং সারাক্ষণ তার কাজ কিছু করে যায় যাচ্ছে, আসে না, যায় কে আসে না, মরছে কে কে মরছে যাচ্ছে, বাচ্চে। আমার ব্যবসা হলেই হলো। হুম, আর রুথলেস এটাতে বেশ মানে আমাকে খুব কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। এ তো ভাবে যে বুড়ুকে দিয়ে যা চরিত্র করাবো বুড়ু ঠিক উতরে দেবে। একটা বড় গাড়ি সঞ্চয়ন ঘোষ তৈরি করেছিল, হুম, যে গাড়িটা প্র্যাকটিক্যালি লোহার গাড়ি, হ্যাঁ, এবং অনেকটা বড় গাড়ি, যেখানে এই যে ক্যাটরিন চরিত্রটা সে সেখানে ড্রাম টাম সব থাকতো, জিনিসপত্র সব হ্যাঁ, থাকতো, হ্যাঁ, এবং ক্যাটরিন ওই ড্রামটার ভিতর লুকিয়ে বসেও থাকতো। হুম। এবং সেই গাড়িটা একদম শেষে যখন মাদারের 3 ছেলে মেয়েই মারা গেছে এবং মাদার আরেকটা যুদ্ধের দামামা শুনে রেডি হচ্ছে আবার বিজনেসটা করার জন্য, তখন ওই পুরো গাড়িটা আমাকে টেনে নিয়ে আসতে হতো এবং ও একটা কম্পোজিশন করেছিল, একটা স্ট্রাকচার তৈরি হতো এবং সাপোজ টু বি সেটা যুদ্ধ স্ট্রাকচার, মাদার ইজ ফেসিং ওয়ার ওয়ার এগেন। এবং আমাকে ওই গাড়িটা ট্রাভেল করিয়ে নিয়ে মানে স্টেজের একটা সাইটে থাকতো, নিয়ে ওইটার ভেতর দিয়ে ঢুকিয়ে যেতে হতো। স্ট্রাকচারটা এরকম, মাঝখান দিয়ে আমাকে যেতে হতো। তো সেই গাড়ি সেটাও আবার আমার অর্থোপেডিক তীর্থঙ্করদা আমাকে বলেছিলেন। আমি তো আগে দড়ি দিয়ে কাঁধে টানতাম গাড়িটা পুরো আর কি। তারপরে দেখলাম যে আমার কাঁধ তো বেশ জখম হওয়ার দিকে আর কি। তখন উনি আমাকে বললেন না তুই কাঁধে টানবি না, তুই কোমরে টান। তো এক তো মাদার কোনো সময় দাঁড়ায় না, সারাক্ষণ কিছু করছে, কিছু কাজ করে যাচ্ছে, মোটে একটা তিষ্ঠ হয়ে না। তার মধ্যে আবার শেষে অত বড় গাড়িটা আমাকে টেনে নিয়ে আসতে হতো। তো এটা আমি বলবো যে আমাকে আমার সত্যি আমি যে আবার ওই পুরোনো কথাতেই ফিরে যাই, আমার নাচ ছোটবেলা থেকে এবং আমাকে এতটা হেল্প করেছে আমার বডিটা তৈরি করতে। এবং আমি সত্যি রেগুলার, হয়তো আমি মোটাসোটা মানুষ ঠিক আছে, কিন্তু আমি রেগুলার খুব এক্সারসাইজ করি। সেইটা কিন্তু আমার মনে হয় একজন অভিনেতার শরীর তৈরি করতে খুব সাহায্য করে। যে আমি যদি শরীরটাই কাজে না লাগাতে পারি, সেটা আমি মোটা কি রোগা কি বেটে কি লম্বা সেটা মানে হার্ডলি ম্যাটার্স, সেটা কিছু ম্যাটার করছে না। আমার প্রপার্টিটা আমার এক্স্যাক্টলি।
তার কারণ একজন অভিনেতা শুধু তার শরীরটা আছে, গলাটা আছে, সেইটা দিয়েই সে তার সব কাজটা করে। হয়তো নিজেকে প্রিপেয়ার করে রাখা, নিজেকে রেডি করে রাখাটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট টাস্ক একজন অভিনেতার ক্ষেত্রে আর কি। তো মাদার করতে গিয়ে আমার সেটা খুবই কাজে লেগেছিল, এবং আমি সত্যি ওইটা করাটার একটা মানে এই কিক ছিল। কিক ছিল। এবার এই অভিনয় মানে মাদার হয়ে রয়েছে, এবং একটা খুব ইম্পর্টেন্ট মোমেন্টেতে ঠিক যেখানে ওর ছোট ছেলে মারা যায় আর কি, মানে সেনারা গুলি করে মেরে ফেলে আর কি। ওই চরিত্রটাও খুব ভালো করেছিল ছেলেটি, আলী বলে বলে একটি ছেলেটা দারুণ করেছিল। রকচটা। চিনে ওর নাম ছিল চিনে। এবং যখন ও ছেলেটি মারা যায়, ঠিক তারপরেই ও আমার কাছে এসে একটা মাইক ধরে, তখন আমি দর্শককে অ্যাড্রেস করি। মানে ওই রকম একটা সাংঘাতিক মোমেন্ট থেকে যে ছেলে মারা গেছে, অথচ মাদার বলতে পারছে না যে ওটা আমারই ছেলে। বললে মেয়েকে এবং মা মানে মাদারকে দুজনকেই মেরে উড়িয়ে দেবে যে ওর সঙ্গে আছে জানলে। ওই রকম একটা ব্যবসার কারণে ছেলেকেও অস্বীকার করে, এবং মেয়ে যখন বোবা ডুকরে কাঁদতে চায়, তখন মেয়ের মাথাটাও চেপে ধরে যাতে কোনোভাবে না সে এক্সপ্রেস করে যেটা আমার ছেলে। তার পরের মোমেন্টেই সে দর্শককে অ্যাড্রেস করে কথা বলছে। এই যে ব্রেস্টে যাওয়া আসাটা চরিত্র বাইরে এবং চরিত্রর মধ্যে, এটা খুব চ্যালেঞ্জিং একটা। এটার ওই জন্য মানে ব্রেস্ট করার একটা আনন্দই আলাদা আর কি। এটা দুজনকেই প্রশ্ন, যদি নাটক কোনোভাবে না থাকতো তাহলে কি প্রফেশন হতো একটা, প্রশ্নটা খুব বোকা বোকা। আরেকটা হচ্ছে, যদি এই মুহূর্তে জানতে পারো যে নাটক আর নেই, তাহলে কি হবে জীবনে? না, নাটক না থাকলে ওর একটা কিছু হয়ে যেত। আমি হয়তো নাচটা মানে আমি হয়তো নাচটা কন্টিনিউ করতাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট কিছু না, আমি হয়তো আমার খুব ইচ্ছে ছিল প্রফেসর হবার, হয়তো আমি প্রফেসরই করতাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নাটকটা আমাদের জীবনে না থাকে, তাহলে তো আর কিছুই নেই। তাহলে আর কিছু নেই, তোমার কিছু হতো না, কিছু নেই। আমার মনে হয় কিছু করতে পারতাম না। আমি আর অন্য আমার এমন কোনো ক্যাপাবিলিটি নেই যেটা দিয়ে আমি কাটাতে পারতাম। আর ক্যাপাবিলিটি থাকলেও এটার বাইরে যেতেই পারতো না। না, নেই, ফালতু কথা বলে লাভ নেই। অন্য কোনো প্রতিভা আমার কিছু ছিল না। তুমি নিজেকে সবসময় অভিনেতা হিসেবে খুব আন্ডারমাইন করো, বলো যে আমি এতটা ইয়ে নই, ভালো নয়। আমি খুব ডিসিপ্লিনড অ্যাক্টর, আমি সেটাই বলছি, তোমার এখনো সত্যি বলে সত্যি কিছু নেই। যখন করতে যাচ্ছি সেই চরিত্রটা হচ্ছে একটা ক্লাবে, ক্যালকাটা ক্লাবে পার্টি করা একটা লোক। আবার যখন তুমি ইয়ে করছো, গ্রহকাল করছো, সেই ছেলে লোকটি প্রায় ক অক্ষর গোমাংসই বলা যায়। এই যে বিস্তীর্ণ জার্নি, তার পিছনে তো একটা প্রিপারেশন থাকে। মানে হ্যাঁ, নিশ্চয়ই থাকে। সেই প্রিপারেশনটা অভিনেতা হিসেবে নিশ্চয়ই আমিও নিই, কিন্তু সেখানে আমি মানে এটাকে খুব মানে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা যায়। মানে আমি খুব সৌভাগ্যবান যে আমি এমন একটা সময় জন্মেছিলাম যেখানে আমি মনে করি তোরা খুব আনলাকি, কারণ তোরা এমন একটা সময় ইন্ডাস্ট্রিতে এসেছিলি যখন নির্দেশক অভিনেতাদের সংখ্যাটা কমছে, এবং তাদের কারো হাতে সময়ও নেই দুটো কথা বলার। আমি কিন্তু কিছু পেয়েছিস, কিন্তু আমি বলছি যে প্রাইম টাইমে, আরো অনেকটা প্রাইম টাইমে যখন আমরা কম বয়সী, আমি বা শাশ্বত যখন, তখন কিন্তু সত্যি সত্যি আমাদের সিনিয়রদের হাতে প্রচুর সময় ছিল। মানে ইন্ডাস্ট্রিটার মধ্যে এরকম একটা তাড়া ছিল না। ফলে মানে আমাদের দেখা, আমাদের টিপস পাওয়া, আমাদের তাদের অভিজ্ঞতার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারা, আমি নিজস্ব অধ্যবসায়গুলো বাদ দিয়েও আমি বলছি, মানুষের মধ্যে একটা মন ছিল শেখানোর, মানে আমি যা জানি সেটাকে দেওয়া। এবং সবসময় সেটা সে অভিনয় করছে তা না। ধর আমি প্রথম জ্যাক লন্ডন পড়ি নির্মল ঘোষের জন্য। উনি আমেরিকান লাইব্রেরি ছিলেন, কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন নির্মল ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিন্ন হৃদয় বন্ধু, তার কাছ থেকে বই পড়া। আমার বাড়িতে আসতেন কমরেড শিশির সেন, ভারতীয় গণনাট্যের সঙ্গে পরের দিকে যিনি সেক্রেটারি ছিলেন, তিনি আমাকে পড়ালেন নিকোলাই অস্ট্রোভস্কির ইস্পাত, হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড।
এইরকম গাইড করা লোক ভীষণ কম। মানে এইগুলো কিন্তু আমরা পূর্ণ মাত্রায় পেয়েছিলাম, কিন্তু সলিল বাবুর মতো একটা লোককে পাওয়া, যার বাড়িতে গিয়ে আমি কিভাবে শেকভের নাটক পড়তে হবে, মানে করাটা তো পড়ে, আগে একটা নাটক তুমি পড়তে শেখো, কিভাবে পড়বে একটা নাটক ডিরেক্টর হিসেবে, সেই পাঠটা আমার ওনার কাছে হয়েছিল। আমার তো জীবনের একটা রাস্তাই খুলে যায় যখন উনি ওই অভিনেতা সে যে মনে রাখে কথাটা এক্স্যাক্টলি, বলে, যে যেটা আমি বহু জায়গায় বলি, 5টা ইন্দ্রিয় 5টা মনে রাখার রাস্তা, মানে এর থেকে এর থেকে সহজ অথচ গভীর। গভীর। মানে এই যে মানুষের গুলো, এইগুলো ভীষণ কাজে দিয়েছে, ভীষণ ভীষণ কাজে দিয়েছে। এবং আমি আমার কন্টেম্পোরারি যে ডিরেক্টররা, আমি তাদের কাছেও খুব কৃতজ্ঞ, মানে তাদের কাজের জন্য, সেটা গৌতম হালদার, সেটা সুমন, সেটা পরবর্তীকালে অবশ্যই দেবেশ, ব্রাত্য বসু। ব্রাত্যর লেখা, ওর লেখা বাংলা এটা অসামান্য, অসামান্য। বারবার বলেছো, আমি বারবার ব্যক্তিগত বলেছি। জায়গাতেও বহুবার এবং বলেছো। মানে দেবেশও খুব দক্ষ ডিরেক্টর, খুব দক্ষ পরিচালক। মানে আমি মনে করি যে আমাদের সেদিনকেই কথা হচ্ছিল গৌতম দাকে নিয়ে, যে ওইরকম গৌতম দা একটা, যে একটা মেঘনাদ বধ কাব্য, এটা সম্ভব কি না। মানে একটা মানে একটা অস্বাভাবিক টাস্ক, মানে এটা মানে জানি না, মানে ওই সময় নান্দিকার একটা টাইম টাইম গেছে। গেছে। ঘটনা, দেবশঙ্কর দা, দেবশঙ্করের মতো একটা অভিনেতা বেরিয়ে এসেছে, লালদার মতন একজন, সুমন মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের মতো মতন ওরকম একজন একজন পরিচালক। পরিচালক। মানে তুমি যখন টেলিভিশন করতে যাও আর দুপুরে যখন বেরিয়ে যাও যে আমাকে এখন একাডেমি যেতে হবে, সেই কাকিমা থেকে মাদার কারেজ হয়ে ওঠার রাস্তাটা কিরকম? না তুমি আসলে, আমার সাথেই স্বপ্ন উড়ান করতে করতে গেছো হ্যাঁ মাদার কারেজ করতে। হ্যাঁ, না আসলে আর সেদিন আমি প্রডিউসারকে মিথ্যে বলে গেছি মাদার কারেজ দেখতে, প্রডিউসার আমাকে মিথ্যে বলে, মানে সুশান্ত আমাকে মিথ্যে বলে ও দেখতে গেছে, দুজনই দুজনকে দেখে লুকোচ্ছি। না আমি যখন মানে আমার না আবার থিয়েটারটা, অভিনয়টা যখন আমি খুব, আমার মেন্টাল মেকআপটা চলে তখনই যখন আমি সকালবেলা সিরিয়ালে গেলাম, আমি কিন্তু খুব একনিষ্ঠ অভিনেত্রী হয়েই কিন্তু আমি কাজটা করি। সেখানে আমি কিন্তু কোনো ফাঁকি দিই না যে ওটার মধ্যে আচ্ছা এটা তো অত ভালো কাজ নয়, কারণ আমি জানি আমাকে এটা খেতে দেয়, এটার থেকে আমার বাড়ির খাবার জোটে, ফলত আমাকে এটা খুব মন দিয়ে করতে হবে। আমি কখনোই সেটা হেলাফেলা করে করি না, সেটা মন দিয়ে করি। কিন্তু এইবার যখন আমি ওখান থেকে বেরিয়ে হয়তো আমি সত্যি একটা অন্য ক্যারেক্টারে আছি, এবার আমি গিয়ে হয়তো মাদার করব বা লেডি ম্যাকবেথ করব, আমার মেন্টাল মেকআপটা শুরু হয় যখন থেকে আমি এই যে গাড়ি থেকে গেলাম, স্টেজে পা দিলাম, আমি পোশাক এবং আমার কস্টিউম এবং চুল হেয়ার এই ব্যাপারে, আমি চরিত্রের ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে। মানে আমার মনে হয় ওইটা আমাকে চরিত্রে ঢুকতে খুব সাহায্য করে একদম। আমি যখন গিয়ে ওই ক্যারেক্টারটার মেকআপটা আমি নিজে করছি, আমি একটু 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 করে ওইটার মধ্যে ঢুকছি। যখন আমার হেয়ারটা হচ্ছে তখন তো আর আমার খোঁপাটা নেই, কাকিমা বা মা বা জেঠিমার খোঁপাটা নেই, তখন আমাকে একটা অন্য গেট আপ দিচ্ছে। আমি ততক্ষণে ওই সময়টা না, আমি হয়তো আমাকে বাইরে থেকে দেখলে বোঝা যায় কিনা আমি জানি না, কিন্তু আমি ওই সময় খুব নিজেকে প্রিপেয়ার করি। ওইটা হচ্ছে আমার ওই ক্যারেক্টারটায় ঢোকার সময়টা, যখন আমি কস্টিউমটা গায়ে চড়াচ্ছি, তখন আমি যখন ফুল রেডি হয়ে যাই তখন কিন্তু আমি ওই চরিত্রটা, এইটা আমাকে হেল্প করে খুব, অন্তত মেকআপ, কস্টিউম, এবং ওই সময়টা গিয়ে ওই হয়তো যেই জায়গাটা আমার মনে হচ্ছে সেই সময় আমি আমার কো আর্টিস্টকে ডেকে মেকআপ করতে করতে হয়তো পাটটা একবার ঝালিয়ে নিলাম, হয়তো কিছু সংলাপ, হয়তো জায়গাটা মনে হচ্ছে এই জায়গাটা একবার বলে নিলে ভালো হতো না, ওই প্রসেসটার মধ্যে দিয়ে আমি ওই চরিত্রটার ভেতর ঢুকে যাই। এটা আমার পদ্ধতি আর কি। বাবানদা, বড়দি, লাইভ পারফরমেন্সের ভবিষ্যৎ কি বুঝছো? লাইভ পারফরমেন্সের ভবিষ্যৎ বলে নয়, আর থিয়েটারেরও। থিয়েটারে সবটা মিলিয়ে আমি তোকে বলছি যে আমাদেরকে নিজেদের সীমার একটু লঙ্ঘন করতে হবে। মানে গোটা পৃথিবীতে যা যেভাবে কাজ হচ্ছে, যা যা কাজ আমরা দেখছি ওটিটিতে, বম্বেতে বল, দেশের বাইরে তো বটেই, মানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ছাড়া আর কিন্তু বেশি দিন শুধুমাত্র মানে বড় বড় কথা বলে চালানো যাবে। নিজেদের মানে যা সীমানা সেটাকে অতিক্রান্ত করে যেতে হবে। মানে কেউ আর কয়েক বছর বাদে বাংলা ছবিতে এই আমাদের রেস্ট্রিকশনস আছে,
এই আমরা তো পারি না, আমাদের তো নেই, এটা বললে হবে না, আমাদেরকে কোথাও এটা ভাঙতে হয়। থিয়েটারের ক্ষেত্রেও তাই। থিয়েটার, আমরা খুব লাকি যে আমরা থিয়েটারে এখনো দর্শক পাচ্ছি। কোভিডের পরে তুই জানিস যে প্রথম বেশি ভিড়টা হলো থিয়েটারই, ফলে কোথাও লাইভ পারফরমেন্স দেখার আগ্রহটা মানুষের আছে। এবং এখনো নেই নেই করেও যেটুকু টান বাংলা সিনেমার প্রতি মানুষের আছে, অনেকটা নষ্ট হয়েছে, যেটুকু আছে সেটুকু আর মানে নষ্ট করলে হবে না। মানে আমি তো বলছি ধর এরকম করতে হবে, ধর কেজি স্ক্রিপ্ট লিখবে, সৃজিতকে একটা ছবি বানাতে হবে, মানে আর আমি করে আমরা করে নিজেদের যে যার ঘেটোর মধ্যে বসে থাকলে হবে, মানে সামথিং এক্সেলেন্ট হ্যাজ টু বি ডান। কিন্তু দেখো, দেবেশ চ্যাটার্জি আমার দেখো অন্যতম একজন ভালো স্টেজের ডিরেক্টর, খুবই ভালো। স্বপ্ন সন্ধানী আমি কনসিস্টেন্টলি সব নাটক দেখে যাই, কিন্তু সামহাও যেমন অনুরাগ বসু প্রচন্ড ভালো ডিরেক্টর, রাকেশ রোশন প্রচন্ড ভালো প্রডিউসার, কিন্তু এটা দুজন একসাথে মিলে যখন কাইটস বানাবে আমি জানি এটা ডেস্টিন টু ফেল। কিছু কিছু ইউনিয়ন সবসময় হোলি হয় না। না ঠিক, মানে ইয়াশ চোপড়া আর এআর রহমান যখন একসাথে জব তক হ্যায় জান করলো, সামহাও ইয়াশ চোপড়া আর এআর রহমান ক্যানট ওয়ার্ক টুগেদার। ইট ইজ মণিরত্নম এআর রহমান বা এআর রহমান উইথ সাম আদার পারসন, সবসময় কিন্তু এই হোলি কমিউনিয়ন। দ্যাট আই এগ্রি। কিন্তু আমার মনে হয় যে স্ক্রিপ্টেড, মানে হয়তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা সত্যি ভুলই বললাম, সবাই মিলে মানে ইন্ডিভিজুয়ালি ভাবনার দিনটা না চলে যাচ্ছে। মানে আমার মনে হয় যে মানে বম্বে টম্বেতে এখন একটা গল্প নিয়ে ধর একটা স্টোরি একজনের মাথা থেকে বেরোচ্ছে না, 3-4 জন স্টোরি, একটা স্টোরি বোর্ড থাকে, একটা টিম থাকে। এবং সত্যি আরেকটা জিনিসও থিয়েটারের ক্ষেত্রে মনে হয় তোর মতো ছেলেদের এবার ফিল্ম মেকিং এ চলে আসা উচিত আরো বেশি করে। যেমন শাশ্বত, আমি বলছি যখন শাশ্বত ইনিশিয়ালি একাকাশ ইন্ডাস্ট্রি করছে, ও কিন্তু আরো বেশি ডিরেক্টর মেটেরিয়াল। আমি অ্যাপার্ট ফ্রম অ্যাক্টর, ও কিন্তু সিনেমার প্রতি একটা স্বচ্ছ ধারণা আছে, ওর ছবি বানানো উচিত। পরম যেমন ঠিক কাজ করছে, পরম যত ছবি বেশি বানাবে ভালো হবে, সেটা একদম। আমার আজকে যে কি বলবো, সত্যি বলছি, যাদেরকে অনুপ্রেরণা ভাবি, যাদেরকে খুব কম মানুষ যা বলেন তা করেন সারা জীবন ধরে, এটা আমি দেখেছি। ওনারা যদি আমাকে মিষ্টি ছাড়তে বলেন তার আগে অন্তত 3 দিন মিষ্টি নিজেরা খাননি। তো এই এই আজকে আমাদের এই আড্ডায় 2 মহারথীকে পেয়ে, কৌশিক সেন এবং রেশমি সেন, 2 লেজেন্ডকে পেয়ে আমি সত্যিই গর্বিত। এবং এইটুকুনি রইল, বাকিটা জানতে চাইলে লিখে দেবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমি আজকে এই গেঞ্জিটা পরেছি, এটা বংমেডের বানানো, এটা না থাকলে আমাকে খালি গায়ে ইন্টারভিউ দিতে হতো। তো থ্যাংক ইউ বংমেড।